আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া তোমাদের সাথে নিয়ে চলে আসছি জৈব যৌগ অ্যাডমিশন লেকচার পর্ব ২। সো অ্যাডমিশন লেকচার পর্ব ২ তে আমরা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন করব এবং আজকে আমরা দুইটা টাইপের বেসিক রিভিউ করব। সো প্রথমে আমরা দুইটা টাইপের বেসিক রিভিউ করব, তারপর ওই দুইটা টাইপ থেকে যে সমস্ত প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে সেগুলো সব আমরা ধরে ধরে সলিউশন করব ব্যাখ্যা সহ। সো এই ক্লাসটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত করবা এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আজকে ক্লাসে যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে তুমি 2 থেকে 3টা এমসিকিউ অ্যাডমিশনে কমন পাবা। টোটাল জৈব যৌগ থেকে 5 থেকে 6টা এমসিকিউ আসে, তার ভিতর থেকে 2 থেকে 3টা এমসিকিউ এই জায়গা থেকেই আসে। ঠিক আছে, সো 2টা এমসিকিউ তুমি মাস্ট পাবা, 2টা এমসিকিউ তুমি মাস্ট পাবা। সো এই যে 2টা এমসিকিউ মাস্ট পাবা, এই দুইটা কমন পাওয়ার জন্য জাস্ট একটা লেকচার দেখলেই এনাফ। সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, ক্লাস লেকচার নোট করবা এবং পর্যাপ্ত পরিমাণে রিভিশন দিবা প্রত্যেকটা এমসিকিউ, কারণ এগুলাই ঘুরে ফিরে আসে। ঠিক আছে, আর হচ্ছে যে এই 7টা লেকচারের বাইরে তুমি যদি আমার ফিজিক্স কোশ্চেন ব্যাংক সলিউশন, কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক সলিউশন, ম্যাথ কোশ্চেন ব্যাংক সলিউশন এগুলা পেতে চাও, তাহলে আমাদের কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে ভর্তি হতে পারো। এখনো কিন্তু তোমার অফার ওপেন আছে, 1299 টাকা দিয়ে তুমি ফুল কোর্সে জয়েন করতে পারতেছো। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আসো, আমাদের আজকের লেকচারের প্রথম টপিক হচ্ছে আমাদের সমানুতা। সো সমানুতা সম্পর্কে আমাদের জানতে হবে। তো তোমরা সমানুতার বেসিক সংজ্ঞা তো জানো, যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন এবং গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, তাদেরকে সমানুতা বলে। সমানুতা মেইনলি দুই প্রকার, এমসিকিউতে আসে। সমানুতা মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমানুতা, একটা হচ্ছে স্টেরিও সমানুতা। প্রথম কথা, এই এমসিকিউটা আমাদের মনে রাখতে হবে যে সমানুতা মেইনলি দুই প্রকার, গাঠনিক এবং স্টেরিও। এবার আসে হচ্ছে গাঠনিক সমানুতা। সো যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে গাঠনিক সমাণু বলে। গাঠনিক সমাণু আবার 5 প্রকার, এটা আরেকটা এমসিকিউ। গাঠনিক সমাণু কয় প্রকার? 5 প্রকার। এবং এই 5 প্রকারের তোমার নাম মুখস্থ করতে হবে, যেমন হচ্ছে শিকল বা চেইন সমাণু, কার্যকরীমূলক সমাণু, অবস্থান সমাণু, টটোমারিজম, মেটামারিজম। এই 5 প্রকারের নাম মুখস্থ করতে হবে। এবার আমরা এই 5 প্রকারের ব্যাখ্যায় যাব, এই 5 প্রকারের ব্যাখ্যায়। প্রথমে আসো, শিকল বা চেইন সমাণু যেটা আছে এইটা আসলে কি বোঝায়। দেখো, চেইন বা শিকলের ভিন্নতার কারণে যেই সমানুতা সৃষ্টি হয় তাকে আমরা চেইন বা শিকল সমানুতা বলি। যেমন দেখো, এই জায়গাতে একটা যৌগ দেয়া আছে বিউটেন, 4 কার্বন বিশিষ্ট বিউটেন, 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট বিউটেন। এখন এই জায়গাতে যদি আমরা শিকল বানাই ফেলি, মানে এখান থেকে একটা কার্বনকে নামায় এই মাঝখানে নিয়ে চলে আসি, দেখো ওখান থেকে একটা কার্বনকে নামায় মাঝখানে নিয়ে চলে আসি, অর্থাৎ পার্শ্ব শিকল তৈরি করে ফেলছি। যদি আমরা কখনো এরকম পার্শ্ব শিকল তৈরি করে ফেলি, তখন সেটাকে আমরা চেইন বা শিকল সমানুতা বলতে পারি। সো আমরা এখানে চেইন বা শিকল তৈরি করার কারণে একই যৌগের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্ট হয়ে গেল, আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্ট হয়ে গেল। সো এই জন্য এটাকে আমরা বলছি চেইন বা শিকল সমানুতা, মুখস্থ করতে হবে, যেটা আমরা সমানুতার ভিতরে বিভিন্ন সময় আমাদের কাজে লাগবে। এরপরে আসে হচ্ছে কার্যকরীমূলক সমানুতা। কার্যকরীমূলক সমানুতার কাহিনী হচ্ছে যে তোমার আণবিক সংকেত একই থাকবে কিন্তু কার্যকরী মূলক পরিবর্তন হয়ে যাবে। সো কার্যকরী মূলক কিভাবে পরিবর্তন হয়, দেখো এখানে ইথানল আছে, এই ইথানল মানে অ্যালকোহল। সো সেম আণবিক সংকেত বিশিষ্ট, দেখো ডাইমিথাইল ইথার বলছে, ডাইমিথাইল ইথার। সো একটা ইথার তৈরি করছে যেটা ডাইমিথাইল ইথার। সো এটা কি হয়েছে, দেখো আগে যেটা ছিল, আগে ইথানল ছিল, এখন ইথার তৈরি হয়েছে। সো কার্যকরীমূলক সমানুতা এরকম, তোমার একটা একটা কার্যকরীমূলক থেকে আরেকটা কার্যকরীমূলকে পরিবর্তন হয় কিন্তু তার আণবিক সংকেত সেম থাকে। যেমন দেখো, উদাহরণ হিসেবে যদি আমরা আরেকটা দেখি, CH3 CH2 CH2OH। সো এইটা একটা হচ্ছে অ্যালকোহল যেটাকে আমরা প্রোপানল বলতেছি। এই জায়গা থেকে এখন এই অক্সিজেনটাকে আমি মাঝখানে দিব আর এই হাইড্রোজেনটাকে আমি এই জায়গায় দিয়ে দিব, দিলে দেখো এখান থেকে কিন্তু আমি একটা ইথার প্রস্তুত করে ফেলতে পারতেছি। মাঝখানে অক্সিজেন দিলাম, সাইডে CH3 দিলাম। সো ভালো করে খেয়াল করলে দেখবা এই যৌগের আণবিক সংকেত আর এই যৌগের আণবিক সংকেত সেম, জাস্ট পরিবর্তনটা হয়েছে কোথায়, পরিবর্তনটা হয়েছে কার্যকরী মূলকে। এই জায়গায় কার্যকরী মূলক অ্যালকোহল থাকলেও এখানে কার্যকরী মূলক ইথার হয়ে গেছে। সো কার্যকরী মূলকের যদি পরিবর্তন ঘটে তখন সেটাকে আমরা কার্যকরী মূলক সমানুতা বলি। ঠিক আছে, সেম ভাবে আমরা কার্যকরী মূলক সমানুতার ভিতরে অ্যালডিহাইড কিটোনও নিতে পারি। যেমন দেখো CH3 CH2 CHO, দ্যাট ইজ এ অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডকে কিন্তু আমরা এখন কিটোনে কনভার্ট করতে পারবো কিভাবে, CH3 CO CH3। দেখো কি ঘটলো, এখানে আমাদের অ্যালডিহাইড ছিল, এখানে আমাদের অ্যালডিহাইড ছিল, এই অ্যালডিহাইড থেকে ভালো করে খেয়াল করলে দেখবো আমরা কিটোনে কনভার্ট করছি। এটার আণবিক সংকেত আর এটার আণবিক সংকেত সেম,
কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্ট হয়ে গেছে, এবং গাঠনিক সংকেতের ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে কার্যকরী মূলক। যেহেতু কার্যকরী মূলকের পার্থক্যের কারণে আমরা এখানে গাঠনিক সংকেতের পরিবর্তন পাচ্ছি, ঠিক আছে, এই জন্য একে আমরা কার্যকরী মূলক সমানতা বলবো। তো এগুলো তুমি উদাহরণ সহ মনে রাখবা, কেমন, উদাহরণ সহ মনে রাখবা, সামনে আমাদের কাজে লাগবে। এরপর আসবে হচ্ছে অবস্থান সমানতা। অবস্থান সমানতাই তোমার মাথায় প্রশ্ন আসবে, ভাই কিসের অবস্থান? অবশ্যই এটা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থান। সো অবস্থান সমানতায় কার্যকরী মূলক সেম থাকবে, মাথায় রাখবা, এটা ট্রিক মাথায় রাখবা। কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ এইটা সেম থাকবে, বাট ফাংশনাল গ্রুপের পজিশন ডিফারেন্ট হবে। সো ফাংশনাল গ্রুপ সেম বাট পজিশন ডিফারেন্ট। সো যখনই ফাংশনাল গ্রুপ সেম বা পজিশন ডিফারেন্ট হবে তখন সেটাকে আমরা অবস্থান সমানতা বলবো। যেমন দেখো এই জায়গাতে 1 2 3 4 চারটা কার্বন বিশিষ্ট, সেখানে দেখো 1 নাম্বার কার্বনে আমাদের কার্যকরী মূলক আছে। এই জায়গায় দেখো আবার 1 নাম্বার কার্বনের জায়গায় 2 নাম্বার কার্বনে কার্যকরী মূলক আছে। সো এটাকে আমরা বিউটিন 1, এটাকে আমরা বিউটিন 2 বলতে পারি। তার মানে আমাদের এই জায়গাতে যেই যৌগগুলো আছে, যৌগগুলার আণবিক সংকেত, গাঠনিক সংকেত ওভারঅল মোটামুটি সেমই, কিন্তু গাঠনিক সংকেতের যে ভিন্নতা সেটা কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে সৃষ্টি হয়েছে। সো যেহেতু কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে সৃষ্টি হচ্ছে, এই জন্য এই সমানতাকে আমরা অবস্থান সমানতা বলতে পারবো, ঠিক আছে। এরপরে আসো টটোমারিজম। টটোমারিজমটা আমরা একটু বোঝার চেষ্টা করি। টটোমারিজম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এইটাকে বোঝার জন্য আমরা আলাদা একটা পেজ নিই আর আলাদা একটা পেজে বোঝার চেষ্টা করি। টটোমারিজম এইটাকে আমি টক বলি, হ্যাঁ, টক বলি। এইটা আমার মনে রাখতে ইজি হয়, এই জন্য আমি এই ফর্মুলাটা মনে রাখি। টক মানে টতে টটোমার বা টটোমারিজম, টতে টটোমারিজম, আর গতে হচ্ছে গতিশীল। গতিশীল আসলে কি গতিশীল? গতিশীল আসলে কার্যকরী মূলক গতিশীল অবস্থায় থাকে। সো টটোমারিজম দেওয়ার জন্য শর্ত হচ্ছে আমাদের কিটোন, কার্বন কার্বন, কার্বন অক্সিজেন ডাবল বন্ড কিটো মূলক থাকতে হবে, এবং কিটো মূলকের পাশে যেই কার্বন থাকবে এই কার্বনে sp3 সংকরণ থাকতে হবে, ঠিক আছে। কিটো মূলকের পাশে যে কার্বন থাকবে সে কার্বনে sp3 সংকরণ থাকতে হবে, এবং সেখানে একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে। এইগুলা থাকলেই আমার হচ্ছে টটোমারিজম দেখাবে, না হলে টটোমারিজম দেখাবে না। এবার বলবা ভাইয়া টটোমারিজম কিভাবে দেখাবে? দেখো খুব সিম্পল, CH3 কার্বন ডাবল বন্ড অক্সিজেন বন্ড CH2, এই জায়গাতে একটা হাইড্রোজেন। এবার এই যে যৌগটা, এই যৌগে কাহিনী যেটা ঘটবে যে এই যে অক্সিজেনটা আছে না, এই অক্সিজেনটা ডেল মাইনাস হিসেবে কাজ করবে, আর এই কার্বনটা ডেল প্লাস হিসেবে কাজ করবে। সো অক্সিজেনটা ডেল মাইনাস, কার্বনটা ডেল প্লাস, অক্সিজেনটা ডেল মাইনাস, কার্বনটা ডেল প্লাস। এখন এই যদি অক্সিজেন ডেল মাইনাস হিসেবে কাজ করে, এখান থেকে হাইড্রোজেন না সরে যে এখানে বসতে পারে। সো এই যে হাইড্রোজেন সরে যে এখানে বসবে, এখানে বসলে তখন দেখো তো আমাদের যৌগের একটা পরিবর্তন চলে আসছে। এই কার্বনের এখানে OH চলে আসছে, আর বন্ড এখানে CH2 চলে আসছে। সো খেয়াল করো এই কার্বনে এখন আর 4টা হাত নেই, 3টা হাত আছে। এই কার্বনে এখন আর 4টা হাত নেই, 3টা হাত আছে। সো 4টা হাত পূরণের জন্য এখানে এখন একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে। সো এই যে ডাবল বন্ড ক্রিয়েট হলো, এইটা দেখো তো অ্যালকোহল আর এটা দেখো তো অ্যালকিন না। সো অ্যালকিন থেকে EN নিলাম আর অ্যালকোহল থেকে অল নিলাম। এই যে যৌগটা, এই যৌগকে বলা হয় ইন অল যৌগ। কি বলা হয় ভাইয়া? ইন অল যৌগ। সো এই যে ইন অল যৌগ পাইলাম, তাহলে প্রথমে আমাদের কিটো যৌগ ছিল, তারপরে কিটো থেকে ইনল যৌগ হলো। সো কিটো থেকে ইনল এই যে কনভার্সন দেখলাম, এইটা পরস্পর গতিশীল বা সাম্য অবস্থায় থাকে, গতিশীল সাম্য অবস্থায় থাকে। সো এই জায়গাতে যে গতিশীল সাম্য অবস্থা ক্রিয়েট হচ্ছে, এইটাকে আমরা বলি হচ্ছে কিটো ইনল সমানতা। আমরা কি বলি ভাইয়া? কিটো ইনল সমানতা, যেখানে একটা গতিশীল সাম্য অবস্থা তৈরি হয়। আবার বলি, এখানে একটা কিটো ইনল সমানতায় গতিশীল সাম্য অবস্থা তৈরি হয়। কিভাবে? কিটো থেকে তোমার হচ্ছে ইনঅল যৌগ, ইনল থেকে কিটো যৌগ। সো যেহেতু টটোমারিজম তোমার গতিশীল সাম্য অবস্থা সৃষ্টি করে, এই জন্য এটাকে আমি মনে রাখি টগ, টক দিয়ে মনে রাখি যে এখানে গতিশীল সাম্য অবস্থা সৃষ্টি হবে। এবার যদি তোমাকে প্রশ্ন করে নিচের কোনটি কিটো কিটো ইনল সমাণু দেবে বা নিচের কোনটি টটোমারিজম দেবে, কিভাবে খুঁজবা? অবশ্যই টটোমারিজম দেওয়ার জন্য কিটো মূলক থাকা লাগবে, এবং কিটো মূলকের পাশের কার্বনে sp3 সংকরণ এবং আলফা হাইড্রোজেন থাকতে হবে। এই কয়টা শর্ত যদি কেউ মানে, তাহলেই সে তোমার কিটো ইনল সমানুতা দেয়। তাহলে এই জায়গা থেকে আমরা মনে রাখবো টটোমারিজম কিভাবে দেয়, কিটো ইনল সমানুতা টটোমারিজমের সাথে কেন, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং। এবং এই বিক্রিয়াটা তো স্বতঃস্ফূর্তভাবে ঘটে, এটা আমরা অলরেডি বলছি, স্বতঃস্ফূর্তভাবে গতিশীল সাম্য অবস্থায় থাকে। আচ্ছা, এবার আসো আমাদের পরবর্তী যেই সাম্য তোমার হচ্ছে যে সমানুতা, সেটাকে বলা হচ্ছে মেটামারিজম। পরবর্তী সমানুতাকে আমরা বলবো হচ্ছে মেটামারিজম। মেটামারিজম ব্যাপারটা কি?
মেটা মানে হচ্ছে অবস্থান, মেটা মানে হচ্ছে অবস্থান। সো ওই যে আমরা অবস্থান সমানতা দেখছিলাম না, ওই সেম অবস্থান সমানতার মতোই হবে, কিন্তু মেটামারিজমের বিশেষত্ব হচ্ছে মেটামারিজম সবসময় দ্বিযোজী মূলকে দিবে। সো এটা আমরা একটা এক্সট্রা পেজ নিয়ে বোঝার চেষ্টা করি। দেখো মেটামারিজম সবসময় দ্বিযোজী মূলকে দিবে, মানে কি কার্বন ডাবল বন্ড অক্সিজেন এবং এই যে কীটমূলক, কীটমূলকের দুই পাশে দুইটা হাত আছে না, সো এটা একটা দ্বিযোজী মূলক। ইথার একটা দ্বিযোজী মূলক, প্রাইমারি অ্যামিন এটা একটা দ্বিযোজী মূলক, ঠিক আছে। সো এই যে অ্যামিন, তারপরে কার্বন ডাবল বন্ড অক্সিজেন মানে কিটোন, ইথার, এগুলো এক একটা দ্বিযোজী মূলক। এই দ্বিযোজী মূলকগুলা আমাদের কি দেয়? মেটামারিজম দেয়। এই দ্বিযোজী মূলকগুলো আমাদের কি দেয়? মেটামারিজম দেয়। এখন দেখো একটা মেটামারিজম দেওয়ার জন্য কি ঘটনা ঘটতে পারে। সাপোজ ধরো একটা যৌগ, সেটা হচ্ছে ইথার, CH3 CH2 CH2 O CH2 CH3, সো দ্যাট ইজ এ ইথার। সো এই যে ইথারটা আমরা নিলাম, এই কিন্তু এখন মেটামারিজম দিবে। এখন বলবা ভাই এই মেটামারিজম কিভাবে দিবে? দেখো এই যে দ্বিযোজী মূলক, এই দ্বিযোজী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার একটা ডিফারেন্স আছে। দেখো এই সাইডে দুইটা কার্বন আছে, এই সাইডে তিনটা কার্বন আছে। সো তিনটা কার্বন দুইটা কার্বন থাকলে কার্বন সংখ্যার ডিফারেন্স আছে না, এই সাইডে তিনটা এই সাইডে দুইটা। এখন এই কার্বন সংখ্যার ডিফারেন্স না আরো পরিবর্তন হতে পারে কিভাবে? এই সাইড থেকে দুইটাকে এই সাইডে যদি নিয়ে আনো, তাহলে দেখো তো কার্বন সংখ্যার পরিবর্তন হয়ে এক সাইডে একটা আর এক সাইডে চারটা হতে পারে কিনা। CH2 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 CH3, তো এক সাইডে একটা, এক সাইডে চারটা হতে পারে। তাহলে দেখো 3 2 1 4 এরকম তোমার দ্বিযোজী কার্যকরী মূলকের উভয় সাইডে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যেই সমানুতা সৃষ্টি হয় তাকে আমরা মেটামারিজম বলি। সো এই জায়গায় খেয়াল করলে দেখো ইথারের এক সাইডে তোমার তিনটা কার্বন আছে, এক সাইডে একটা কার্বন আছে, এক সাইডে তিনটা এক সাইডে একটা। তাহলে এই জায়গাতে কার্বন সংখ্যার ভিন্নতা তুমি যদি তাকাও, একদিকে এক এইদিকে তিন, এবার দেখো সেম যৌগ এই সাইডে দুই এই সাইডে দুই তৈরি করছে, সো দুই দুই। সো এরকম উভয় সাইডে কার্বন সংখ্যার যে ভিন্নতা, এই ভিন্নতার কারণে যেই সমানতা সৃষ্টি হয় তাকে আমরা মেটামার বলি। তার মানে কি এখানে আমাদের কার্যকরীমূলক সেম থাকবে, কিন্তু দ্বিযোজী কার্যকরীমূলকের উভয় সাইডে কার্বন সংখ্যার ভিন্নতা চলে আসবে। এবং দেখো আরেকটা উদাহরণ দেখো, যেমন এখানে বলেই দিছে ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যালকোহল, এগুলোর ক্ষেত্রে মেটামারিজম দেখায়। সো এগুলো একটু মুখস্থ করবা যে কারা কারা মেটামারিজম দেখায়। আমি অলরেডি দেখাই দিছি তোমাকে। যেমন দেখো কিটোনের এই সাইডে দুইটা এই সাইডে দুইটা, তাহলে 2 2 কিটোন, তাই না? এই 2 2 কিটোনকে 1 3 কিটোনও কিন্তু তৈরি করা যায়। এক সাইডে একটা এক সাইডে তিনটা 1 3 কিটোনও তৈরি করা যায়। সো 2 2 কিটোন থেকে 1 3 কিটোন, তাহলে এখানে আমাদের কার্বন সংখ্যার একটা ভিন্নতা চলে আসছে, তাই না? এই কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যেই সমানতা সৃষ্টি হচ্ছে তাকে আমরা কি বলতে পারবো? তাকে আমরা বলতে পারবো মেটামার। বুঝতে পারছো? সো এইভাবে আমরা কিন্তু তিন ধরনের সমানতা দেখলাম। এবার এখানে একটা মাথায় রাখবা, মেটামারিজম দেখানোর জন্য আমাদের মিনিমাম কার্বন সংখ্যা লাগবে হচ্ছে 4। অর্থাৎ আমাদের কার্যকরী মূলক বাদেও, এখানে নোটটা লিখে নাও হ্যাঁ, নাহলে কিন্তু পরবর্তীতে ধরতে অসুবিধা হবে। কার্যকরী মূলক বাদে মিনিমাম 4টা কার্বন লাগবে। অর্থাৎ কার্যকরী মূলকে যদি কিটো কার্যকরী মূলক থাকে, কিটো কার্যকরী মূলক থাকে, এই কিটো বাদেও আরো 4টা কার্বন মিনিমাম লাগবে, তাহলে আমরা মেটামার দেখাইতে পারবো, না হলে কিন্তু মেটামার হবে না। ঠিক আছে? ঘুরে ফিরে তুমি যে যৌগ তৈরি করো বা একই যৌগ তৈরি হয়ে যাবে। সো এই জন্য কার্যকরী মূলক বাদে আমাদের মিনিমাম 4টা লাগবে। আচ্ছা, এবার আসো আমাদের পরবর্তী যে সমানতা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা, স্টেরিও সমানতা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। স্টেরিও সমানতা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন পাবা। এবং স্টেরিও সমানতা মানে হচ্ছে যে ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং আলোর প্রতি আচরণ, এইটার কারণে যেই সমানতা সৃষ্টি হয় তাকে স্টেরিও সমানতা বলে। সো ত্রিমাত্রিক দিকবিন্যাস বা 3D স্ট্রাকচারের কারণে যে সমানতা সৃষ্টি হয় তাদেরকে আমরা জ্যামিতিক সমানতা বা সিস্টার্ন সমানতা বলি। আর আলোর প্রতি ভিন্নরূপ আচরণের জন্য যেটা সৃষ্টি হয় সেটাকে আমরা আলোক সক্রিয় সমানতা বলি। তার মানে স্টেরিও সমানতা কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক বা সিস্টার্ন সমানতা, আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা। আবার বলি, স্টেরিও সমানতা কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক বা সিস্টার্ন সমানতা, আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা। সো এইটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে যে স্টেরিও সমানতা কয় প্রকার? দুই প্রকার। এবার আসো স্টেরিও সমানতার ভিতরে আমাদের যে জ্যামিতিক সমানতা আছে, জ্যামিতিক সমানতার আবার শর্ত আছে।
জ্যামিতিক সমানতার শর্ত কি কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই প্রথম দুইটা শর্ত আমাদের মুখস্থ করতে হবে ঠাড়া, যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যে অ্যালকিন যৌগ আছে, অ্যালকিন যৌগ বা প্রতিস্থাপিত অ্যালকিন যারা অঘূর্ণনশীল অবস্থা গঠন করে, এরা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা দেয়। সো অর্থাৎ আমরা যখনই কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ পাবো, এরা কিন্তু অঘূর্ণনশীল, মানে এরা পরস্পর ঘুরতে পারে না। এখানে ডাবল বন্ড থাকার কারণে এই কার্বন কার্বন বন্ডগুলা ঘুরতে পারে না। সো ঘুরতে না পারলে এরা অঘূর্ণনশীল হয়, তখন এরা জ্যামিতিক সমানতা দেয়, অর্থাৎ সিস এবং ট্রান্স সমানতা দেয়। সো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ যদি থাকে, তখন তারা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা দিবে। আর হচ্ছে তোমার চাকরিক যৌগসমূহ হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা দিবে। তো চাকরিক যৌগের কথা এখানে উল্লেখ নাই, তারপর দ্বিবন্ধনযুক্ত যৌগ উভয় পাশে একই বা ভিন্ন কার্যকরী মূলক থাকবে, চাকরিক যৌগের কথা উল্লেখ নাই। এটা একটু মনে রাখবা যে চাকরিক যৌগসমূহ তোমার জ্যামিতিক সমানতা দিবে। এবার প্রশ্ন হচ্ছে যে জ্যামিতিক সমানতার অন্যান্য কি কি শর্ত আছে। এখানে অনেক কিছু দেয়া আছে, বাট আমি তোমাকে একটা পেজ নিয়ে সুন্দর মতো দেখিয়ে দিই কি কি শর্ত তোমার লাগবে। দেখো, নাম্বার 1 শর্ত যেটা লাগবে সেটা হচ্ছে কার্বন ডাবল বন্ড কার্বন, এই সাইডেও এবি থাকবে, এই সাইডেও এবি থাকবে। এটা হচ্ছে নাম্বার 1 শর্ত। সো এই টাইপের যে যৌগ, এই যৌগের যদি উদাহরণ দেখি, কার্বন ডাবল বন্ড কার্বন, ভালো করে খেয়াল করলে দেখবা এখানে দেখো CH3 আছে, এখানে CH3 আছে, ঠিক আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। এই যে যৌগটা দেখো, বাম সাইডে যে কার্বনটা আছে, বাম সাইডে যে কার্বনটা আছে, এই কার্বনের দুইটা হাতে এ বি আছে, এটা এ এটা বি। ডান সাইডে যে কার্বনটা আছে, এই কার্বনের দুইটা হাতে এবি আছে, এটা এ এটা বি। সো এবি 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 এবি, কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগে এবি 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 আছে। সো এবি 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 থাকলে এইটা হচ্ছে আমাদের কি কয়, আমাদের হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা দিবে। এখন প্রশ্ন আসবে, ভাইয়া এইটা সিস না ট্রান্স? উত্তর হচ্ছে এটা সিস, কারণ একই যৌগ তোমার উপর এবং নিচে দেখতে হবে যে উপরের নিচে মিল আছে কিনা। সো যদি একই টাইপের যৌগ একই সাইডে থাকে, উপরের সাইড অথবা নিচের সাইড, একটা হচ্ছে আপ সাইড আর একটা হচ্ছে ডাউন সাইড। সো একই টাইপের যৌগ যদি আপ সাইড অথবা ডাউন সাইডে থাকে, তখন সেটা হচ্ছে তোমার সিস। সো একই টাইপের যৌগ যেহেতু আপ সাইডে আছে, একই টাইপের যৌগ যদি ডাউন সাইডে আছে, তাহলে এটা হচ্ছে সিস সমাণু। ঠিক আছে, সিস সমাণু। এবার কার্বন কার্বন ডাবল বন্ডে ট্রান্স সমাণু কখন হবে? দেখো, উপরে CH3, নিচে CH3, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এবার ভালো করে খেয়াল করো, একই টাইপের যৌগ তোমার রিভার্স সাইডে আছে। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের জন্য আমরা একটা ব্রেক নিব, ব্রেকের পরে আমরা হচ্ছে ক্লাসটি আবার রেকর্ড করব, কেমন? সো আমরা যেখানে ছিলাম, আমাদের সলভ করতে করতে রেখে দিছিলাম, আমরা এখানেই ছিলাম। তো এখানে হচ্ছে ট্রান্স মানে হচ্ছে রিভার্স সাইডে যদি কেউ থাকে তখন সে হচ্ছে ট্রান্স, তাই না? কেউ যদি রিভার্স সাইডে থাকে তাহলে সে হচ্ছে ট্রান্স। সো রিভার্স সাইড মানে হচ্ছে দেখো, এই দেখো এটা হচ্ছে রিভার্স সাইড, ঠিক বিপরীত দিকে, উল্টা দিকে, উল্টা দিকে হচ্ছে ট্রান্স। সো সিসের এস থেকে আমরা দাগায় হচ্ছে সেম সাইড, আর ট্রান্সের এই যে আর, আর থেকে আমরা মনে রাখি এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে রিভার্স সাইডে আছে। সো একটা হচ্ছে ট্রান্স আর একটা হচ্ছে সিস, এই দুইটা মনে রেখে আমরা আগাইতে পারবো। এবার আরেকটা জিনিস দেখো, আমাদের পরবর্তীতে অন্যান্য 2 নাম্বার যে শর্ত আছে, 2 নাম্বার শর্ত কি? কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, এই সাইডে এ বি থাকতে পারে, আর এই সাইডে হচ্ছে এ তোমার হচ্ছে ডি থাকতে পারে। তার মানে দেখো, ভালো করে খেয়াল করলে দেখবা এ এর সাথে এ মিল আছে কিন্তু বি এর সাথে ডি মিল নাই। অর্থাৎ আমরা এ এবং এ দেখে তোমার আইডেন্টিফাই করব যেটা সিস হবে না ট্রান্স হবে। ঠিক আছে, সেম ভাবে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড, এই সাইডে এ বি, এই সাইডে সিডি থাকতে পারে, অর্থাৎ এই সাইডের সাথে এই সাইডের কোনোই মিল নাই। সো যখন কোনো মিল থাকে না, তখন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, পোলারিটি, তারপরে মলিকুলার মাস মানে ভর, এগুলো দেখে আইডেন্টিফাই করতে হয় যে সে সিস হবে না ট্রান্স হবে। তবে যে কয়টা শর্ত দেখাইলাম, এই সব শর্তগুলোর ভিতরে এমসিকিউ এর ট্রিক কি? এমসিকিউ ট্রিক হচ্ছে, দেখো আমাদের এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। সো তোমার জ্যামিতিক সমানতা দিতে গেলে কার্বন কার্বন ডাবল বন্ড মাস্ট লাগবে, এটা হচ্ছে প্রথম ট্রিক। 2 নাম্বার ট্রিক হচ্ছে, দেখো কার্বন কার্বন ডাবল বন্ডের দুইটা দুইটা হচ্ছে কার্বন আছে, কার্বন কার্বন ডাবল বন্ডের দুই সাইডে দুইটা কার্বন আছে। সো যেই দুইটা কার্বন আছে এর আবার দেখো দুইটা করে হাত খোলা আছে। সো একই কার্বনের দুইটা হাতে যে দুইটা যৌগ আছে, তারা দেখো কখনোই সেম না, তারা সবসময় ভিন্ন ভিন্ন। একই কার্বনের দুইটা হাতে, একই কার্বনের দুইটা হাত, কথাটা ভালো করে বুঝবা, একই কার্বন তার দুইটা হাত, সেখানে যেই যৌগগুলো আছে এগুলা কখনোই সেম না, এগুলা সবসময় ভিন্ন ভিন্ন। সো এখানে দেখো এরা দুইটা ভিন্ন জিনিস, এরা দুইটা ভিন্ন জিনিস, এরা দুইটা ভিন্ন জিনিস, এরা দুইটা ভিন্ন জিনিস। তার মানে একই কার্বনের দুইটা হাতে যারা আছে তারা যদি ভিন্ন ভিন্ন হয়,
তখনই তারা সিস ট্রান্স সমাণু দেয়। তাহলে কি একই কার্বনের দুইটা হাতে যারা আছে তারা ভিন্ন ভিন্ন, কথাটা মুখস্থ করো, মুখস্থ করলে তারপরে দেখবা তোমার জন্য জিনিসটা ইজি হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো এই জায়গাতে সিস ট্রান্স সমাণু যে কটা আছে সব কয়টাই ভিন্ন ভিন্ন হবে। সো এই অংশটা একটু ভালো করে দেখে নিবা, বাকি আমরা এমসিকিউ সলিউশন করতে যেয়ে দেখবো। এবার আসো আলোক সক্রিয় সমাণু। আলোক সক্রিয় সমাণুর সবচেয়ে বড় শর্ত হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন কাকে বলে ভাইয়া? কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন হচ্ছে যেই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকে তাকে আমরা কাইরাল কার্বন বলি। যেমন এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে। সো এই যে একটা কার্বন, এই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে, এই জন্য এটাকে আমরা কাইরাল কার্বন বলবো, এবং কাইরাল কার্বনকে আমরা স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করি। সো দেখো এই জায়গায় একটা টার্টারিক অ্যাসিড আছে যেটা একটা কাইরাল কার্বন। দেখো এই জায়গায় মাঝখানে একটা কার্বন, কার্বনের চার হাতে COOH, OH, CH3H, চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে। তো চার হাতে যদি চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকে তখন সেটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো। এটা হচ্ছে প্রথম শর্ত, আলোক সক্রিয় সমানুতা দিবে কি দিবে না। সো আলোক সক্রিয় সমানুতা দিবে কি দিবে না তার প্রথম শর্ত পূরণ করার পর 2 নাম্বার যে শর্তটা আসে সেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ। দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব বা দর্পণ বিম্ব বা মিরর ইমেজ। সো মিরর ইমেজ এই জিনিসটা কিভাবে আমরা বোঝার চেষ্টা করতে পারি? মিরর ইমেজের ক্ষেত্রে সবসময় মনে রাখবা উপরে এবং নিচে সেম হয়, ডান এবং বাম সাইড পরিবর্তন হয়। উপরে এবং নিচে সেম হয়, ডান এবং বাম সাইড পরিবর্তন হয়। দেখো এই জায়গাতে উপরে এবং নিচে সেম আছে, বাট ডান সাইডেরটা বাম সাইডে চলে গেছে, বাম সাইডেরটা ডান সাইডে চলে গেছে। সো ডান বাম পরিবর্তন হয়, উপরে নিচে সেম হয়, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। উপর নিচে সেম, ডান বাম পরিবর্তন। এই যে দর্পণ প্রতিবিম্ব আমরা পাচ্ছি, বুঝবা ভালো করে, দর্পণ প্রতিবিম্ব আমরা পাচ্ছি যদি একটা যৌগ তোমার কাইরাল কার্বন হয়, দর্পণ প্রতিবিম্ব হয়, তখন তারা আলোক সক্রিয় হয়। আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে সমপাতিত হবে না। সমপাতিত না হওয়ার কথাটার মানে কি? মানে হচ্ছে এই জিনিসটাকে ধরে নিয়ে নে তুমি যদি এর উপরে বসাই দাও কখনোই একজন আরেকজনের উপর বসবে না। কিভাবে বসবে? দেখো তো এই জায়গার হাইড্রোজেন এই জায়গার OH এর উপর এসে পড়তেছে, তাহলে কি একজন আরেকজনের উপর সমাপাতিত হচ্ছে? উত্তর হচ্ছে না, সমাপাতিত হচ্ছে না, একজন আরেকজনের উপরে যে বসতেছে না। সো এই জায়গাতে আমাদের যে মেইন ট্রিক সেটা হচ্ছে তিনটা শর্ত, একটা হচ্ছে কাইরাল কার্বন, একটা হচ্ছে অপ্রতিসম বা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, তারপরে কি একটা হচ্ছে অসমপাতিত। অসমপাতিত কথাটার মানে কি? বা একটার উপর আরেকটা বসবে না। সো এই তিনটা শর্ত মিলে আমাদের আলোক সক্রিয় সমানুতা দিবে। এখন এই তিনটা শর্ত নিয়ে আমরা যখন সামনে আগাবো তখন দেখবো যে বিভিন্ন ট্রিক খাটায় আমরা কিন্তু এই প্রশ্নগুলো সলিউশন করতে পারবো। সো চলো আমরা একটু সামনে আগাই, এই ট্রিক খাটাই প্রশ্নগুলো সলিউশন করি। বাট প্রশ্নগুলো সলিউশন করার আগে আমাদের কাছে কিছু MCQ আসবে, এরকম একটা ছক আছে, এই ছকগুলো একটু আমাদের মনে রাখতে হবে। দেখো আমাদের আলোক সক্রিয় সমানুতা দিবে এরকম চারটা যৌগ যদি নাম মুখস্থ করি, এই চারটা যৌগ হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যৌগ যেগুলো আমাদের আলোক সক্রিয় সমানুতা দেয়। তার ভিতর একটা হচ্ছে গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ, একটা সুক্রোজ, একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড একটু আগে আমরা দেখে আসছি, এই জায়গায় যে উদাহরণটা দেখছি এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উদাহরণ। ল্যাকটিক অ্যাসিড উদাহরণটা কি? একটা কার্বন থাকে, উপরে COOH থাকে, নিচে CH3 থাকে, বাম সাইডে OH আর ডান সাইডে OH আর বাম সাইডে H, এটাকে বলা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এটাকে কি বলে? ল্যাকটিক অ্যাসিড। OH টা যদি ডান সাইডে থাকে তখন সেটা ডিল্যাকটিক অ্যাসিড, OH টা বাম সাইডে থাকলে এটাকে বলা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। ডি মানে হচ্ছে ডেক্সট্রো, ডি মানে হচ্ছে ডেক্সট্রো মানে ডান সাইড, আর এল মানে হচ্ছে লেভো, লেভো মানে হচ্ছে বাম সাইড। এবার আসো এই জায়গাতে আমরা যদি একটু খেয়াল করি, সো আমাদের ল্যাকটিক অ্যাসিডের দুইটা পার্ট, একটা হচ্ছে ডান ঘূর্ণি বাম ঘূর্ণি দুইটাই হয়। আচ্ছা গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ এগুলো হচ্ছে হয় ডান ঘূর্ণি নয় বাম ঘূর্ণি। এর ভিতরে দেখো গ্লুকোজ আর সুক্রোজ ডান ঘূর্ণি, ফ্রুক্টোজ খালি বাম ঘূর্ণি। ঠিক আছে, মানে লাইটকে বাম দিকে ঘোরায়। এখন ডান দিকে ঘোরাইলে সবসময় মাথায় রাখবা, ডান দিকে ঘোরাইলে প্লাস, বাম দিকে ঘোরাইলে মাইনাস, ডান দিকে ঘোরাইলে প্লাস। সো এই জায়গায় ডিল্যাকটিক অ্যাসিডের ডি যেটা সেটা ডান ঘূর্ণি, এল যেটা সেটা বাম ঘূর্ণি, মানে ডিটা প্লাস এলটা মাইনাস। ঠিক আছে, এবার কে কত ডিগ্রি অ্যাঙ্গেলে লাইট কে ঘুরাই? দেখো গ্লুকোজ 52.7, ফ্রুক্টোজ -92.4, সুক্রোজ হচ্ছে 66.5, আর ডিল্যাকটিক অ্যাসিড +2.24 -2.24। এবার বলবো ভাই এগুলো আলাদা করে দেখাইলেন কেন? কারণ এগুলা MCQ তে আসে। এই ইনফরমেশন গুলা মুখস্থ করবা, কারণ এই ইনফরমেশন গুলা থেকে হুবহুব MCQ আসবে। সো যেহেতু হুবহুব MCQ আসবে, এই ইনফরমেশন গুলা মনে রাখা মুখস্থ করা আমাদের জন্য মাস্ট। এবার আসো
এই জায়গাতে একটা খুব ইম্পর্টেন্ট লাইন, যে ডি ল্যাকটিক অ্যাসিড মাংসপেশি থেকে পাওয়া যায় এবং এল ল্যাকটিক অ্যাসিড টক দই থেকে পাওয়া যায়। দুইটা লাইন আছে, এই লাইন দুইটা ইম্পর্টেন্ট। এবং 25°C টেম্পারেচারে ডি ল্যাকটিক এবং এল ল্যাকটিক অ্যাসিডের যে আপেক্ষিক আবর্তন +2.24 -2.24, এটাও ইম্পর্টেন্ট লাইন, যেটা আমরা একটু আগেই দেখছি। এবার এখানে দেখো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, হাইড্রোজেনবিহীন জৈব যৌগের কয়েকটা নাম লেখা আছে। সো কারা কারা হাইড্রোজেনবিহীন জৈব যৌগ, আমরা যদি একটু লিস্ট ডাউন করি, CCl4, যেটা একটা জৈব যৌগ কিন্তু কোনো হাইড্রোজেন নাই। তারপরে Cl2F2, একটা জৈব যৌগ কিন্তু কোনো হাইড্রোজেন নাই। তারপরে দেখো কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই সাইডে একটা সিলভার আছে, এই সাইডে একটা সিলভার আছে, এইটা একটা জৈব যৌগ কিন্তু সেখানে কোনো হাইড্রোজেন নাই। ঠিক আছে, সেম ভাবে কার্বন কার্বন ট্রিপল বন্ডে এখানে একটা কপার যাই বসতে পারে, এখানে একটা কপার বসতে পারে। সো এইটা একটা জৈব যৌগ কিন্তু এখানেও কোনো হাইড্রোজেন নাই। এবার ক্যালসিয়াম কার্বাইড, এইটা থেকে অ্যাসিটিলিন তৈরি করা যায়। সো যেহেতু ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যাসিটিলিন তৈরি করা যায়, এইটাও একটা জৈব যৌগ। সো এই জৈব যৌগগুলা একটু লিখে লিখে প্র্যাকটিস করবা, যাতে এইগুলা থেকে প্রশ্ন আসলে সিলি এমসিকিউ আসবে, বলবে নিচের কোনটি জৈব যৌগ। সো তোমার দেখে আইডেন্টিফাই করতে হবে। তুমি CCl4 দেখে বুঝতে পারবা না যে এটা জৈব যৌগ, কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন তুমি যদি এই জায়গা থেকে এইটুকু পড়ে না জানো, তাহলে তো বলতে পারবা না যে এটা জৈব যৌগ, তাই না? সো ওই জন্য আমাদের এইগুলা একটু পড়ে রাখতে হবে। এবার আসো রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ মানে হচ্ছে যে তুমি যখন এই যে ডিল্যাকটিক অ্যাসিড এল ল্যাকটিক অ্যাসিড নিতেছো, সো ডিল্যাকটিক অ্যাসিড এল ল্যাকটিক অ্যাসিড এগুলো, এটা কিন্তু একজন আরেকজনের এনানসিওমার। সো দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণ কে রেসিমিক মিশ্রণ বলে। সো দুইটা এনানসিওমার যখন নিবা, তাদের সমান মোল পরিমাণ তুমি যদি মিশ্রিত করো, তখন সেই মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। কারণ দেখো, ডিল্যাকটিক অ্যাসিড +2.24 ঘোরায়, এল ল্যাকটিক অ্যাসিড -2.24 ঘোরায়, এবং বলেই দিচ্ছে সমপরিমাণ। এখন দুইটা যদি তুমি মিশ্রণ করো, তাহলে +-DL, মানে এখানে আলোর যেই ঘূর্ণন, সেটা হচ্ছে -2.24 +2.24 মিলে 0 হয়ে যায়। সো 0 হয়ে গেলে রেসিমিক মিশ্রণের যেই মিশ্রণটা আমরা পাই, সেটা কিন্তু আলোক নিষ্ক্রিয় হয়। সো আমাদের এখানে মনে রাখতে হবে, তাহলে রেসিমিক মিশ্রণ যেটা আছে, রেসিমিক মিক্সচার যেটা আছে, এটা একটা হচ্ছে +2.24 দিচ্ছে, আরেকটা হচ্ছে -2.24 দিচ্ছে। সো দুইটা মিলায়ে +-DL মিলায়ে এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় হচ্ছে। কি হচ্ছে ভাইয়া? আলোক নিষ্ক্রিয়। সো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, আলোক নিষ্ক্রিয় হচ্ছে, আলোক নিষ্ক্রিয়। এগুলা এমসিকিউতে আসবে। এবার আসো আমাদের এখানে আলোক সক্রিয় সমানুতার 4 ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের একটা ধারণা প্রয়োজন। প্রথম হচ্ছে এনানসিওমার। এনানসিওমার কথাটার মানে কি? এনানসিওমার কথাটার মানে হচ্ছে দুইটা যৌগ যদি পরস্পরের সাথে কাইরাল কার্বন বিশিষ্ট হয়, দর্পণ প্রতিবিম্ব হয় এবং অপরস্থাপনীয় হয়, মানে তিনটা শর্ত যে তিনটা আমরা দেখছি, তখন যৌগ দুইটা পরস্পরের এনানসিওমার, যেটাকে আমরা এনানসিওমর্ফ, এন্টিমার, এন্টিপড এই ধরনের নাম দিতে পারি। সো এটাকে আমরা বলছি হচ্ছে এনানসিওমার। ডায়াস্টেরিওমার কথাটার মানে হচ্ছে যে দুইটা যৌগ পরস্পরের সাথে আলোক সক্রিয় হবে, কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে না। সো এটা কি, এটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, যেই শর্তটা আছে, এই দর্পণ প্রতিবিম্ব শর্তটা ডায়াস্টেরিওমারে হবে না, এবং অপরস্থাপনীয় তো হবেই না। সো যদি কখনো এরকম পাও যে দুইটা আলোক সক্রিয় যৌগ, দুইটাই কাইরাল কার্বন আছে, কিন্তু দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না, তখন সেটাকে আমরা ডায়াস্টেরিওমার বলতে পারবো। ঠিক আছে? আর এনানসিওমারের দুইটা শর্ত মানা লাগবে, আলোক সক্রিয় হইতে হবে, দর্পণ প্রতিবিম্ব হইতে হবে, তাহলে সেটা কি হবে? একটা আরেকটা এনানসিওমার হবে। এবার মাথায় রাখতে হবে যে দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণই হচ্ছে রেসিমিক মিশ্রণ, এবং রেসিমিক মিশ্রণ হচ্ছে আলোক নিষ্ক্রিয়, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। দুইটা সমমোলারের মিশ্রণ হচ্ছে রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ হচ্ছে আলোক নিষ্ক্রিয়। সো এগুলো জাস্ট আমি রিভিউ করতেছি, এই জন্য কিন্তু ডিটেল শেখাচ্ছি না। হ্যাঁ, ডিটেল শিখতে গেলে কিন্তু তোমাকে আরো ভালো করে শিখতে হবে, ডিটেল জিনিসপত্রগুলো জানতে হবে। সো যারা জানো না, তারা কমেন্টে জানাবা যে তোমরা সমানতার উপর ডিটেল ক্লাস চাও কিনা। সো তোমরা যদি সমানতার উপর ডিটেল ক্লাস চাও, তাহলে আমি হোয়াইট বোর্ডে তোমাদের একটা 1-1.5 ঘন্টা একটা সমানতার উপর ডিটেল সুন্দর করে বুঝায় ক্লাস দিয়ে দিব। তো তোমরা যারা হচ্ছে ডিটেল ক্লাস চাও, একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য আমি আবার ডিটেল ক্লাস দিব। ওকে। সো আলোক সক্রিয় সমানুতার ক্ষেত্রে আমাদের এখানে আরেকটা যৌগ, যেটার নাম হচ্ছে মেসোযৌগ। মেসোযৌগের কাহিনীটা কি? মেসোযৌগের কাহিনীটা হচ্ছে, উপরে তোমার যেই জিনিসটা থাকবে, নিচেও সেম জিনিসটা থাকবে। এই জায়গাতে যেই জিনিসটা থাকবে, এখানেও সেম জিনিস থাকবে,
এখানে যেটা থাকবে এখানেও সেম জিনিস থাকবে। বলবো ভাই এটা কি হলো? দেখো এই যে যৌগটা আছে এই যৌগটাকে যদি আমরা মাঝখান বরাবর ডিভাইড করি, মাঝখান বরাবর ভেঙে ফেলি, ভেঙে ফেললে উপরের অংশ আর নিচের অংশ হুবহুব একটা আরেকটার দর্পণ প্রতিবিম্ব হয়। অর্থাৎ উপরের অংশটা নিচের অংশের সাথে একদম হুবহুব মিলে যায় বা প্রতিস্থাপিত করা যায়। সো উপরের অংশ যদি নিচের অংশের সাথে মিলে যায় তাহলে উপরেরটা হয় হচ্ছে তোমার ডি আর নিচেরটা হয় তোমার হচ্ছে এল। সো উপরের অংশটা লাইটকে ডান দিকে ঘোরায় আর নিচের অংশটা লাইটকে বাম দিকে ঘোরায়। সো একই যৌগের ভিতরে যদি দুইটা কাইরাল কার্বন থাকে, মাথায় রাখবা ট্রিকটা, মাথায় রাখবে, একই যৌগের ভিতরে যদি দুইটা কাইরাল কার্বন থাকে এবং একটা কাইরাল কার্বন আরেকটা কাইরাল কার্বনের উপর দর্পণ প্রতিবিম্ব বা উপস্থাপনীয় হয় তখন সেটাকে আমরা মেসো যৌগ বলি। ঠিক আছে, তাহলে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে মেসো যৌগ। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে মেসো যৌগ। পারবো না? ইয়েস, আমাদের এই জিনিসপত্রগুলো বাদতে হবে। এইবার আসো, খুবই ইম্পর্টেন্ট একটা ছক আসছে আমাদের সামনে। জৈব যৌগ কঠিন কি জন্য জানো? জৈব যৌগ কঠিন জৈব যৌগের বিশালতার কারণে। এত জিনিস পড়তে হয়, এত জিনিস পড়তে হয় তোমার কাছে কঠিন লাগা শুরু হয়। সো এই জায়গাতে আমাদের একটু কঠিন লাগলেও করতে হবে, কিছু করার নেই। দেখো আমাদের জৈব যৌগের কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা সমানতা সংখ্যা পাই। যেমন বলছে দেখো, কার্বন সংখ্যা 4-এর কম হলে সমানও হয় না। সো অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যদি আমরা 4-এর কম পাই তাহলে সমানও হয় না। সো 4-এর বেশি হলে, যখন আমাদের কার্বন সংখ্যায় অ্যালকেনে কার্বন সংখ্যা 4 তখন সমানও 2টা, যখন 5 তখন 3টা, যখন 6 তখন 5টা, যখন 7 তখন 9টা, যখন 8 তখন 18টা। অ্যাটলিস্ট 4 থেকে 8 পর্যন্ত এই কয়টা তোমাকে মুখস্থ করতে হবে যে কার্বন সংখ্যা কতর জন্য কতটা। 12 পর্যন্ত মনে রাখতে পারলে খুবই ভালো, বাট 4 থেকে 8 পর্যন্ত এটা কিন্তু দিয়ে দেয়, তোমাকে বলে দিবে যে 6 কার্বন বিশিষ্ট কোন একটি অ্যালকেনের সমাণু সংখ্যা কত। তখন তোমাকে জানতে হবে যে 6 কার্বন বিশিষ্ট হলে আমার সমাণু সংখ্যা কয়টা? 9টা, 5টা। 6 কার্বন বিশিষ্ট হলে সমাণু সংখ্যা 5টা, 7 কার্বন বিশিষ্ট হলে 9টা। ঠিক আছে, সো এইভাবে আমাদের এই জায়গাতে এটা একটু ঠাড়া মুখস্থ করতে হবে। কারণ কি, এই সমানতাগুলা তুমি হচ্ছে যে ক্যালকুলেশন করে 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 বের করো, মানে নর্মালি বের করা যায় না, ক্যালকুলেশন করে 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 বের করতে হয়। সো যেহেতু ক্যালকুলেশন করে 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 বের করতে হয় এবং আমরা ক্যালকুলেশন করতে পারতেছি না, ঠিক আছে, অনেকগুলা কার্বন চলে আসলে ক্যালকুলেশন করাটা ফিজিবল না। সো এই জন্য আমরা কি করবো, এটা মুখস্থ করব। কেমন? আচ্ছা, এবার বলছে দেখো আলোক সক্রিয় সমানতা সংখ্যা নির্ণয়। কাইরাল কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে আলোক সক্রিয় সমানতা নির্ণয় করা যায়। কোন একটি যৌগে কাইরাল কার্বন সংখ্যাকে যদি আমরা n ধরি তাহলে আমাদের সমানতা সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। কাইরাল কার্বন সংখ্যা যদি n হয়, সমানতা সংখ্যা 2 টু দি পাওয়ার n। সো কাইরাল কার্বন সংখ্যা যখন 1 তখন সমাণু সংখ্যা 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2টা। কাইরাল কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে সমাণু সংখ্যা 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4টা। কাইরাল কার্বন সংখ্যা যদি 3 হয় তখন সমাণু সংখ্যা 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টা। কাইরাল কার্বন সংখ্যা যদি 4 হয় তাহলে সমাণু সংখ্যা 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16টা। এভাবে কাইরাল কার্বন সংখ্যা যত বাড়তে থাকবে সমানতা সংখ্যা তত বাড়তে থাকবে 2 টু দি পাওয়ার n আকারে। সো আমাদের যেমন গ্লুকোজে 4টা কাইরাল কার্বন থাকে, গ্লুকোজে 4টা কাইরাল কার্বন থাকার কারণে আমাদের গ্লুকোজের সমাণু সংখ্যা 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। সো এইটা কিন্তু খুব এমসিকিউতে আসে, গ্লুকোজে কাইরাল কার্বন সংখ্যা কত এবং গ্লুকোজে সমাণু আলোক সক্রিয় সমাণু সংখ্যা কত। সো এই যে জিনিসটা এটা আমাদের মনে রাখতে হবে। এবার বলছে দেখো, একটি কাইরাল কার্বন যখন তখন সমাণু 2টা, এবং সেটা লিখে দিছে দুইটি ভিন্ন ভিন্ন অপ্রতিসম কার্বন। ঠিক আছে, দুইটি ভিন্ন অপ্রতিসম কার্বন দেখো 4টা 2 টু দি পাওয়ার 4। কিন্তু 3 নাম্বারটার ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, বলছে দুইটি সদৃশ অপ্রতিসম কার্বন। সো দুইটি কাইরাল কার্বন বাট সদৃশ, তখন আমাদের আলোক সক্রিয় সমাণু সংখ্যা কত? দেখো তখন আমাদের কিন্তু দুইটা, একটা হচ্ছে আলোক সক্রিয় সমাণু আর একটা হচ্ছে মেসো সমাণু, দুই ধরনের, যেমন টার্টারিক অ্যাসিড। সো এই যে মেসো যৌগ এইটার জন্য আবার তোমার সমানতা সংখ্যা নির্ণয়ের পদ্ধতি একটু আলাদা। ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করলে দেখো আমরা এই জায়গাতে একটা ছক পাচ্ছি, বেনজিনের সমানতার একটা ছক। মাস্ট মনে রাখা লাগবে, মাস্ট মনে রাখা লাগবে। এই জায়গার এইটা মনে রাখতে পারলে তুমি সমানতার অনেকগুলা প্রশ্নের অ্যান্সার ইজিলি করতে পারবা। এইটা মনে রাখতে পারলে সমানতার অনেকগুলা প্রশ্নের অ্যান্সার ইজিলি করতে পারবা। সো এটা মনে রাখার চেষ্টা করবা। সো এই জায়গাতে আমাদের হচ্ছে সমানতার ক্ষেত্রে দেখো, যদি বেনজিনের উপরে একটা মাত্র প্রতিস্থাপক x থাকে তখন সমাণু সংখ্যা 0, মানে কোনো সমানতা তৈরি হয় না। সো আমরা বেনজিনের উপর যদি একটা মাত্র প্রতিস্থাপক আকারে শুধু হচ্ছে ক্লোরিন পাই, শুধু হচ্ছে মিথেন পাই, তারপরে OH পাই, মানে ক্লোরোবেনজিন, টলুইন,
তাই ঠিক আছে, ফেনল এগুলো যদি পাই তাহলে কোনো সমাণু তৈরি হয় না, জাস্ট একটা যৌগ হিসেবেই থাকে। বাট যদি বেনজিনের উপর তুমি দুইটা আলাদা আলাদা প্রতিস্থাপক পাও, সাপোজ ধরো এখানে এক্স আছে এখানে ওয়াই আছে, আলাদা আলাদা প্রতিস্থাপক, তখন কিন্তু এইটা থেকে তিনটা সমাণু তৈরি করা সম্ভব। কয়টা সমাণু ভাইয়া? তিনটা সমাণু। তিনটা সমাণু কি দেখা যাবে কি, এই এই যে এক্সটা ওয়াইটা এটা হচ্ছে এই অবস্থানে এসে বসতে পারে, এই অবস্থানে এসে বসতে পারে। সো এই অবস্থানের জন্য একটা, এই অবস্থানের জন্য একটা, এই অবস্থানের জন্য একটা। সো তিনটা অবস্থানের জন্য তিনটা সমাণু তুমি পাচ্ছ। সো এই যে এক্স ওয়াই আছে বেনজিনের উপর, এটার জন্য আমরা সমাণু পাচ্ছি কয়টা? তিনটা। এবার বেনজিনের উপরে একই যৌগ তিনটা আছে বেনজিনের উপর, সাপোজ ধরো এক্স আছে, এক্স আছে, এক্স আছে, এর আবার কয়টা সমাণু সম্ভব? এর ক্ষেত্রেও আমাদের তিনটা সমাণু সম্ভব। সো বেনজিনের উপর যদি একই যৌগ তিনটা থাকে তাও তিনটা সমাণু সম্ভব। কিভাবে? একটা ভিসিনাল পজিশনে, একটা তোমার সিমেট্রিক পজিশন, একটা হচ্ছে আনসিমেট্রিক পজিশন। এবার বলবো ভাইয়া সিমেট্রিক আনসিমেট্রিক কি? দেখো এই পরপর তিনটা সাজানো আছে, এটা হচ্ছে একটা ভিসিনাল পজিশনে, এই এক্সটা এখানে না থেকে এখানে থাকতে পারে, এটা হচ্ছে সিমেট্রিক পজিশনে, এই এক্সটা এখানে না থেকে এখানে থাকতে পারে, যেটা হচ্ছে আনসিমেট্রিক পজিশন। সো এরকম বিভিন্ন পজিশনে সাজিয়ে আমরা কিন্তু এই যৌগের জন্য তিনটা যৌগ পাই। কয়টা যৌগ? তিনটা যৌগ। এবারটা মনে রাখা লাগবে যে যদি এই জায়গাতে আমাদের দুইটা সেম আর একটা আলাদা হয় তখন হচ্ছে আমরা ছয়টা সমাণু পাই। কয়টা সমাণু? ছয়টা সমাণু। ছয়টা সমাণু কখন? যখন দুইটা সেম একটা আলাদা। আচ্ছা, যদি এখানে আমরা তিনটা আলাদা আলাদা যৌগ পাই তখন আমাদের এখানে সমাণু সংখ্যা আসে হচ্ছে 10টা। 10টা। আচ্ছা, নিচে হচ্ছে মশকির জন্য তোমার হচ্ছে স্প্রে করতেছে, ব্যাপক আওয়াজ আসতেছে। সো আমরা রেকর্ডিংটা কন্টিনিউ করতে পারবো না, হয়ে গেলে তারপরে আমাদের আবার রেকর্ড করা লাগবে। সো আমরা যেখানে ছিলাম আমাদের হচ্ছে শুট করতে যে আজকে বেশ প্রবলেম পোয়াইতে হইতেছে, তাছাড়া কিছুই না। তো দেখো এই এই জায়গাতে আমাদের লাস্ট যদি হচ্ছে তিনটা আলাদা আলাদা প্রতিস্থাপক থাকে তাহলে আমাদের সমাণু সংখ্যা হবে হচ্ছে 10টা। এটা মনে রাখতে হবে। এবং অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সমাণু সংখ্যা, এটার একটা ছক দেয়া আছে, এটা চাইলে পড়তে পারো, না পড়লেও প্যারা নাই, বুঝছো? এটা নিয়ে তেমন একটা প্যারা খাওয়া লাগবে না। এই জায়গাতে দেখো হচ্ছে বিভিন্ন যৌগে অক্সিজেন যুক্ত বিভিন্ন মূলকের ক্ষেত্রে সমানুতা কি কি আসে সেটা বের করার একটা ইয়া দেয়া আছে। যদি হচ্ছে অ্যালকেনের সাথে অক্সিজেন থাকে তখন অ্যালকোহল এবং ইথার তৈরি হয়, এবং যদি অ্যালকিনের সাথে অক্সিজেন থাকে তাহলে অ্যালডিহাইড এবং কিটোন তৈরি হয়। এই দুইটা ট্রিক জানলেই অনেকগুলা যৌগের সমানুতা বের করা যায়। সো এটা রিটেনে কোশ্চেন আকারে দিবে, যে তোমাকে এরকম বলবে যে C3H8O এইটা হইলে তোমার হচ্ছে কি কি সমাণু সম্ভব। সো C3H8O এটার জন্য সমানুতা যখন তুমি বের করবা তখন দেখো CH3 CH2 তারপর হচ্ছে CH2OH, অ্যালকোহল তৈরি হলো। এবার দেখো তো মিলে কিনা আমাদের এখানে C3H8O, দেখো কার্বন সংখ্যা 1টা 2টা 3টা, হাইড্রোজেন সংখ্যা 3 আর 2 5 আর 2 7 আর 1 8, আর একটা অক্সিজেন আছে। সো মিলে গেছে কিন্তু। এখন এইটাকে তুমি আরো সমানুতে কিভাবে কনভার্ট করবা? অ্যালকোহলই দেখো এটা হচ্ছে 1 নাম্বার কার্বনে আছে, সো এইটা হচ্ছে তুমি 1 নাম্বার কার্বন থেকে 2 নাম্বার কার্বনে নিয়ে আনতে পারো। অ্যালকোহলটাই 1 নাম্বার কার্বন থেকে কি করতে পারো? তুমি 2 নাম্বার কার্বনে নিয়ে আনতে পারো। সো 2 নাম্বার কার্বনে নিয়ে আনলে দেখো এটা হচ্ছে একটা যৌগ হবে, সেটা হচ্ছে অ্যালকোহল 1 অ্যালকোহল 2। এবার এই জায়গাতে তুমি যদি যৌগের এই যে কার্যকরী মূলক পরিবর্তন করো তাহলে অ্যালকোহল থেকে এটাকে কিন্তু ইথারে কনভার্ট করা যায়। কিভাবে? এই জায়গা থেকে অ্যালকোহল নিলা, অক্সিজেন নিলা, দেখো ইথারে কনভার্ট করা গেল। এখন ইথারে কনভার্ট করলে তোমাকে দেখতে হবে যে এই জায়গাতে আবার তোমার হচ্ছে মেটামারিজম হয় কিনা, এদিকে 2 এদিকে 1 আছে। সো হবে না, কারণ আমরা জানি যে এই ইথার ছাড়াও আমাদের মিনিমাম 4টা কার্বন লাগবে। সো 4টা কার্বন নাই এখানে, সো হবে না। তো এখান থেকে আমরা অনলি 3টা সমাণু পাবো। সো এইভাবে সেম ভাবে আমরা যদি এরকম পাই C3H6O তখন আমরা কি কি সমাণু পাবো? C3H6O এর জন্য অ্যালডিহাইড এবং কিটোন পাবো। দেখো অ্যালডিহাইডের ক্ষেত্রে CH3 CH2 CHO, দেখো অ্যালডিহাইডের সাথে এটা মিলে গেছে। এবং এটাকেই যদি তুমি কিটোন বানাও CH3CO CH3, এটা আসবে। সো এই জায়গাতে আমরা কি পাবো? আমরা দুইটা সমাণু পাবো, একটা পাবো অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, এবার আসে আমাদের সমানুতা থেকে যে সমস্ত বেসিক গুলা শিখলাম এই বেসিকের উপর ডিপেন্ড করে এমসিকিউ। সো এমসিকিউ আমরা এখান থেকে এখন সলিউশন করব। প্রথমত বলছে, প্রথম এমসিকিউ যেটা বলছে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করতে পারে কোনটি? সো আমরা জানি জ্যামিতিক সমানুতা প্রদর্শনের জন্য আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড থাকতে হবে, আর
একই কার্বনের যে দুইটা হাত এগুলাতে সবসময় ভিন্ন ভিন্ন যৌগ থাকতে হবে, এটা হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শনের শর্ত। সো আমরা একটু বোঝার চেষ্টা করি তো এখানে কোনটাই আসলে এই শর্তটা মানে। প্রথম যেই যৌগটা দেখো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, বাট একই কার্বনে দুইটা একই যৌগ আছে, সো এটা হবে না। দুই নাম্বারটাই দেখো কার্বন কার্বন ডাবল বন্ড থাকলেও একই কার্বনে দুইটা একই যৌগ আছে, সো হবে না। এই জায়গাতে কার্বন কার্বন ডাবল বন্ড থাকলেও একই কার্বনে দেখো দুইটা একই যৌগ আছে, সো এটাও হবে না। এইটাই দেখো কার্বন কার্বন ডাবল বন্ড থাকলেও কার্বন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন দুইটা ভিন্ন যৌগ, এখানে দেখো হাইড্রোজেন CH3 দুইটা ভিন্ন যৌগ, তার মানে কার্বন কার্বন ডাবল বন্ড এবং একই কার্বনে দুইটা ভিন্ন ভিন্ন আছে অপশন বি তে। সো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বলছে যদি কোনো জৈব যৌগে দুইটি সদৃশ অপ্রতিসম কার্বন থাকে তাহলে সম্ভাব্য আলোক সক্রিয় সমাণু সংখ্যা কত? সো দুইটি সদৃশ, একটা জৈব যৌগের ভিতরে দুইটি সদৃশ অপ্রতিসম কার্বন মানে দুইটা কাইরাল কার্বন, দেখো এই যৌগটার কথা বলতেছে, দুইটা কাইরাল কার্বন বাট দুইটা হচ্ছে সদৃশ প্রতিসম। তার মানে দেখো এইটা একটা কাইরাল কার্বন এবং এইটা একটা কাইরাল কার্বন, মাঝখান দিয়ে কাটলে এইটার সাথে এইটা হচ্ছে সদৃশ। সো দুইটা কাইরাল কার্বন এবং তারা যদি সদৃশ হয় তাহলে এই জায়গা থেকে সমাণু সংখ্যা হবে আমাদের দুইটা। কারণ কি? কারণ হচ্ছে এরা মেসো যৌগ দিবে, হ্যাঁ মেসো যৌগের জন্য একটা সমাণু আর একটা নরমাল সমাণু। সো এই ধরনের যৌগ যারা মেসো যৌগ দেয় তারা দুইটা সমাণু দেখায়, এটা আমরা আগেও পড়ে আসছি। এবার বলছে দেখো নিচের কোনটি কিটো ইনল টটোমারিজম দেখায়? সো কিটো ইনল টটোমারিজম দেখানোর শর্ত কি ছিল? কার্বন ডাবল বন্ড অক্সিজেন থাকবে, পাশের কার্বনে sp3 সংকরণ এবং একটা আলফা হাইড্রোজেন থাকবে, এটা শর্ত ছিল। সো কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে, পাশের কার্বনে ভালো করে খেয়াল করে দেখো এই জায়গাতে আমাদের sp3 সংকরণ আছে কিনা, sp3 সংকরণ এবং একটি হাইড্রোজেন আছে, তার মানে এটা কিটো ইনল সমাণু দেখায়। এই জায়গায় দেখো তো কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে, পাশের কার্বনে হাইড্রোজেন আছে, সো এটাও তোমার হচ্ছে কিটো ইনল দেখায়। এই জায়গায় দেখো কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে, এখানেও দেখো CH3 আছে, তার মানে এটাও কিন্তু কিটো ইনল দেখায়। বাট এই জায়গায় ভালো করে খেয়াল করো কার্বন ডাবল বন্ড অক্সিজেনের পাশে এদিকেও বেনজিন এখানেও বেনজিন, সো এখানে কোনো sp3 সংকরণ এবং আলফা হাইড্রোজেন বিদ্যমান নাই, তার মানে এইটা কিন্তু দেখায় না। সো আমাদের যেহেতু প্রদর্শন করে না জিজ্ঞেস করছে, তার মানে সি নাম্বার হবে কারেক্ট আনসার। এ কিটো ইনল বা টটোমারিজম দেখায় না, এই কিটো ইনল বা টটোমারিজম দেখায় না, দ্যাটস ইট। এবার আসো বলছে C3H6O আণবিক সংকেত বিশিষ্ট যৌগ দুইটি, একটা A আর একটা B পরস্পরের কার্যকরীমূলক সমাণু হলে যৌগটির নাম কি? সো যখনই C3H6 অ্যালকেনের সাথে অক্সিজেন আছে তার মানে যৌগটা কি? CH3 CH2 CHO, তার মানে একটা হচ্ছে অ্যালডিহাইড। সো একটা অ্যালডিহাইড আরেকটা কি তৈরি হবে? অ্যালডিহাইড ছাড়া আরেকটা তৈরি হবে CH3 COCH3 কিটোন। এবার বলো তো অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কোনটার স্ফুটনাঙ্ক বেশি? অবশ্যই কিটোনের যেহেতু কার্যকরীমূলক মাঝখানে আছে এর এই ডাবল বন্ড ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়, সো কিটোনের স্ফুটনাঙ্ক বেশি, অ্যালডিহাইডের স্ফুটনাঙ্ক কম। সো অ্যালডিহাইডের স্ফুটনাঙ্ক কম মানে অ্যালডিহাইড হচ্ছে আমাদের বি নাম্বার যৌগটা যেটার স্ফুটনাঙ্ক কম, এবং কিটোনের স্ফুটনাঙ্ক বেশি মানে এটা হচ্ছে এ নাম্বার যৌগটা, এইটার স্ফুটনাঙ্ক বেশি মানে এ নাম্বার যৌগ। তার মানে এখানে যেহেতু আমাদের এ নাম্বার চাইছে তার মানে আমরা অবশ্যই কিটোনটা হবে আমাদের এখানে কারেক্ট আনসার। সো এই কিটোনটা এইটার একটা নাম হচ্ছে প্রোপানন, মিথেন ইথেন প্রোপেন প্রোপানন, আর একটা নাম হচ্ছে অ্যাসিটোন হচ্ছে আরেকটা নাম। যখন এরকম মাঝখানে সিও গ্রুপের দুই সাইডে দুইটা CH3 থাকে তখন এটাকে অ্যাসিটোন বলে, ঠিক আছে? সো এটার একটা নাম অ্যাসিটোন আর একটা নাম হচ্ছে প্রোপানন। এবার বলছে নিচের কোন যৌগটি সিস-ট্রান্স সমানতা প্রদর্শন করে? সো সিস-ট্রান্স সমানতা প্রদর্শন করার শর্ত কি ছিল? কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বনের যে দুইটা হাত এই দুইটা হাতে ভিন্ন ভিন্ন যৌগ থাকতে হবে। সো কার্বন কার্বন ডাবল বন্ড এখানে নাই, সো এটা হবে না। এখানে আছে বাট একই যৌগ আছে, সো এটা হবে না। ভিন্ন ভিন্ন যৌগ থাকতে হবে একই কার্বনে। এই জায়গায় ভালো করে খেয়াল করলে দেখবা কার্বন কার্বন ডাবল বন্ড আছে, হাইড্রোজেন এবং ক্লোরিন ভিন্ন যৌগ, সো এইটা আসলে আমাদের এখানে সিস-ট্রান্স সমানতা দিবে। সো সিস-ট্রান্স সমানতা আইডেন্টিফিকেশনের যে শর্ত এটা আমাদেরকে ভালো করে আগে বুঝতে হবে। এরপরে দেখো বলছে হেক্সিন 3 কোন ধরনের সমানতা প্রদর্শন করে? সো হেক্সিন মানে কি? 6টা কার্বন, 1 2 3 4 5 6, 6টা কার্বন। এবার হেক্সিন 3 মানে কি? 3 নাম্বার কার্বনে ডাবল বন্ড, সো 1 2 3 নাম্বার কার্বনে আমাদের ডাবল বন্ড, 3 নাম্বার কার্বনে ডাবল বন্ড হলে এটা হচ্ছে হেক্সিন 3। এবার এই হেক্সিন 3 কে আমরা যদি এখন বাকি হাতগুলাকে ফিল আপ করে যৌগ তৈরি করার দিকে মনোযোগী হই তাহলে দেখতে পাবো এখানে আমাদের CH তোমার হচ্ছে 3 আছে, এই জায়গাতে আমাদের দুইটা হাতে দুইটা হাইড্রোজেন আছে,
এই জায়গাতে দেখো ডাবল বন্ড চলে গেছে, এদিকে একটা ট্রিপল বন্ড, সো এখানে একটা হাত। আচ্ছা, এখানে আমাদের ডাবল বন্ড চলে গেছে, এদিকে ডাবল বন্ড গেছে, তিনটা হাত। সো এই জায়গাতে আরেকটা হাত কোথায় যাবে? এই জায়গাতে আরেকটা হাত আসবে, এই জায়গাতে দুইটা হাতে দুইটা হাইড্রোজেন বসবে, এখানে আমাদের CH3 বসবে। সো এইটা হচ্ছে আমাদের হেক্সিন 3 এর সংকেত। হেক্সিন 3 এর সংকেত কি এইটা? এবার দেখো তো এইটা আসলে সিস্টার্ন সমাণু দেয় কিনা? অবশ্যই দেয়, কারণ দেখো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, পাশের যেই কার্বন, এই কার্বনের এক হাতে হাইড্রোজেন, আরেক হাতে এই যৌগটা আছে। সো এই দুইটা যৌগ ভিন্ন ভিন্ন না, এটা যদি A হয় এটা B, সেম ভাবে এটা যদি A হয়, এই টোটাল যৌগটা হচ্ছে B হিসেবে কাজ করছে। সো AB 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 AB, তার মানে এইটা কিন্তু আমাদের সিস্ট্র্যান্ড সমানুতা দিচ্ছে। তার মানে আমাদের হেক্সিন 3 এটা সিস্ট্র্যান্ড সমানুতা দেয়। সো তুমি যখন এই প্রশ্নটা পড়বা, তুমি কয়েকবার এটা লিখে লিখে, আমি ঠিক যেই প্রসেসে তোমাকে ব্যাখ্যা করে দিলাম এই প্রসেসেই ব্যাখ্যাটা পড়বা, দেখবা তোমার একদম জিনিসটা ইজি হয়ে গেছে, একদম জিনিসটা ইজি হয়ে যাবে। এবার আসো 7 নাম্বার বলছে যে C6H3Cl3 যৌগে কয়টি সমাণু আছে? C6H3Cl3 যৌগে কয়টি সমাণু আছে? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সো আমাদের দেখো C6Cl3 মানে বোঝা যাচ্ছে এটা বেনজিন, বেনজিনের উপর এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তিনটা ক্লোরিন আছে। সো তিনটা ক্লোরিন থাকলে এখানে কিন্তু আমাদের তিনটা সমাণু হয়। প্রথমটা হচ্ছে ভিসিনাল যৌগ, তারপরে সিমেট্রিক, তারপরে আনসিমেট্রিক। সো আমরা ভিসিনালটা অলরেডি দেখছি, এখন যদি আমরা সিমেট্রিকে যাই, সিমেট্রিক মানে হচ্ছে এখানে একটা ক্লোরিন থাকবে, এখানে একটা ক্লোরিন থাকবে, এখানে একটা ক্লোরিন থাকবে, দ্যাট ইজ সিমেট্রিক। আরেকটা হচ্ছে আনসিমেট্রিক হতে পারে। আনসিমেট্রিক মানে হচ্ছে কিরকম আসবে, এখানে একটা ক্লোরিন থাকবে, এখানে একটা ক্লোরিন থাকবে, এখানে একটা ক্লোরিন থাকবে। সো এটা হচ্ছে আনসিমেট্রিক। সো ভিসিনাল, সিমেট্রিক, আনসিমেট্রিক তিনটা মিলে আমাদের এখানে এই ধরনের যৌগে বেনজিনের উপর যদি তিনটা এক্স থাকে, বেনজিনের উপর যদি কয়টা এক্স থাকে? তিনটা এক্স থাকে, তখন আমাদের তিনটা যৌগ দেয়, তিনটা যৌগ দেয়। একটা হচ্ছে ভিসিনাল, একটা সিমেট্রিক, একটা আনসিমেট্রিক। মুখস্থ করবা, একদম লিখে লিখে প্র্যাকটিস করে করে মুখস্থ করবা। এরপরে বলছে দেখো কোন যৌগটি টটোমারিজম প্রদর্শন করবে? কোন যৌগটি টটোমারিজম প্রদর্শন করবে? সো টটোমারিজম প্রদর্শন করার শর্ত কি ছিল? কার্বন ডাবল বন্ড অক্সিজেন এবং পাশে CH3 থাকবে, মানে sp3 সংকরণ, এবং একটা আলফা হাইড্রোজেন, মানে একটা মুক্ত হাইড্রোজেন থাকবে। সো এখানে দেখো এই জায়গায় বেনজিনে আমাদের CO নাই, এখানে আমাদের CO আছে, CO থাকলেও দুই দিকে আমাদের দুইটা বেনজিন আছে। সো দুই দিকে দুইটা বেনজিন থাকার কারণে আমাদের এখানে কিন্তু sp3 সংকরণযুক্ত কোনো কার্বন এবং আলফা হাইড্রোজেন নাই। এই জায়গায় দেখো CO আছে এবং পাশে sp3 সংকরণযুক্ত কার্বন এবং এই জায়গাতে আলফা হাইড্রোজেন বিদ্যমান। তার মানে C নাম্বারটা আমাদের এখান থেকে কিন্তু টটোমারিজম দিবে। এই জায়গার একটা হাইড্রোজেন এখানে এসে OH গঠন করবে এবং টটোমারিজম মানেই হচ্ছে ইনঅল যৌগ, ইনঅল সমানুতা প্রদর্শন করবে। পরবর্তীতে দেখো 9 নম্বরে বলছে এই টোটাল যৌগে কয়টি মেটামার সমাণু আছে? টোটাল যৌগে কয়টি মেটামার সমাণু আছে? কয়টি মেটামার? সো এই জায়গাতে যে টোটাল যৌগটা আছে এখানে কয়টি মেটামার সমাণু আছে, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। মেটামার, মেটামার মানে হচ্ছে আমাদের এই যে অক্সিজেন আছে, অক্সিজেনের পাশে কার্বন সংখ্যা যেটা আছে, এই কার্বন সংখ্যার ভিন্নতা। সো এই সাইডে দেখো আমাদের কার্বন সংখ্যা 1, এই সাইডে কার্বন সংখ্যা কত? 1, এই সাইডে কত? 3। সো 1 3 সম্ভব, এই যে এই সাইড থেকে একটা এই সাইডে নিয়ে আনে 2 2 সম্ভব। সো 1 3 এবং 2 2 এই যে দুইটা সমাণু, এই দুইটা সমাণুই সম্ভব। এছাড়া অন্য যে কোনো ফরমেশনে নিয়ে আনো, দেখো একই জিনিস আসবে। সো যেহেতু একই জিনিস আসবে, সো আমাদের এই যৌগ থেকে আমাদের মেটামার, মেটা মানে তো অবস্থান, অবস্থানের কারণে সমাণু, বা তোমার দ্বিযোজী কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমাণু, সেটা অনলি দুইটা সম্ভব। ঠিক আছে, এবার আসো বলছে C5H12, C5H12 যৌগে গাঠনিক সমাণু কয়টি? সো আমরা আগেই বলছিলাম 5 থাকলে আমাদের সমাণু আসে হচ্ছে 3টা। দেখো 4 থাকলে 2টা, 5 থাকলে 3টা, 6 থাকলে 5টা এবং 7 থাকলে 9টা। আমি বলছিলাম 4 থেকে 8 পর্যন্ত মুখস্থ করতে, এর এখান থেকে 4 থেকে 7 পর্যন্ত দেখাইছে। তুমি কি করবে? 4 থেকে 8 পর্যন্ত মুখস্থ করবা, কারণ 4 থেকে 8 পর্যন্তই আসে। 4 থেকে 8 পর্যন্ত মুখস্থ করলে আর তোমার অন্য কিছু করা লাগবে না। এই যৌগটা খুব খুব আসে, GST 22-23 আসছে, দেখো খুব খুব আসে, কারণ এটা মেইন বইয়ের প্রশ্ন। মেইন বইয়ের প্রশ্ন কি? C3H8O, এইটা হলে কয়টি সমাণু সম্ভব? তো এটা হলে কি সমাণু সম্ভব বলো তো? এটা হলে অ্যালকোহল সম্ভব। দেখো CH3 CH2 OH, সো এই যে অ্যালকোহল সম্ভব, এই অ্যালকোহলটাই 1 নাম্বার পজিশনে আছে, এটা কিন্তু 2 নাম্বার পজিশনের জন্য সম্ভব, মানে এখানে OH বসানো সম্ভব। তাহলে এটা একটা সমাণু, এটা একটা সমাণু, দুইটা সমাণু। আর এই অ্যালকোহলকে ইথারে কনভার্ট করা সম্ভব, CH3 CH2 O CH3।
সো এটা হচ্ছে আরেকটা ইথার। তার মানে দেখো একটা সম্ভব হলো, দুইটা সম্ভব হলো, আর এখানে একটা সম্ভব হলো, তিনটা সম্ভব হলো। তার মানে C3H8 এরকম যৌগ থাকলে আমরা টোটাল 3টা সমাণু গঠন করতে পারবো। বুঝতে পারছি না? হ্যাঁ, আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার বলছে দেখো নিচের কোন যৌগটি আলোক সক্রিয়তা প্রদর্শন করে? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা যৌগ, আমাদের এটা মনে রাখতে হবে। দেখো গ্লিসারালডিহাইড আলোক সক্রিয়তা প্রদর্শন করে, তার মানে কি গ্লিসারালডিহাইড নিশ্চয়ই একটি তোমার কাইরাল কার্বন। এখন তাহলে তোমাকে কি গ্লিসারালডিহাইডের ফর্মুলা শিখতে হবে না? দেখো গ্লিসারালডিহাইডের ফর্মুলা হচ্ছে, এখানে থাকে হচ্ছে CHO, এখানে থাকে হচ্ছে CH2OH, এই সাইডে হচ্ছে COOH, তারপর এখানে হচ্ছে হাইড্রোজেন। সো এই যৌগটাকে আমরা হচ্ছে গ্লিসারালডিহাইড বলি, ঠিক আছে? এই যে গ্লিসারালডিহাইড বললাম, আই গেস এটাই, কোন একটা ভুল টুল না করলে এইটা এই জায়গাতে হচ্ছে তোমার CH2OH এর জায়গায় শুধু OH ও হতে পারে, আই এম নট শিওর, একটু তোমরা গুগল করে চেক করো তো CH2OH আছে না OH আছে। সো এটা হচ্ছে আমাদের গ্লিসারালডিহাইডের সংকেত। গ্লিসারালডিহাইডের যে সংকেত, এইটাই যেহেতু কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস আছে, তার মানে এইটা কিন্তু আমাদের কি দিবে? আলোক সক্রিয় সমানুতা দিবে। কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকায় এখানে কিন্তু আমাদের আলোক সক্রিয় সমানুতা দিবে। এবার দেখো 13 নাম্বার বলছে যে এই যৌগ এবং এই যৌগ, এই দুইটার মধ্যে বিদ্যমান সমানুতা কি? ভালো করে খেয়াল করো, এই জায়গাতে 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, আর এখানে ভালো করে খেয়াল করলে 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে। সো দেখো অ্যালকিন বা কার্বনের যেই ডাবল বন্ড বা কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপের পজিশন, একটাতে 1 নাম্বার একটাতে 2 নাম্বার, তার মানে ফাংশনাল গ্রুপের পজিশন চেঞ্জ হইছে না? তো ফাংশনাল গ্রুপের পজিশন চেঞ্জ হওয়া মানেই কিন্তু অবস্থান সমানতা। অবস্থান মানে কি? কার্যকরী মূলকের অবস্থান। সো কার্যকরী মূলকের অবস্থান যেহেতু চেঞ্জ হইছে, তার মানে এই সমানতাকে আমরা অবস্থান সমানতা বলতে পারবো। বলছে কোনটি আলোক সক্রিয় যৌগ? সো আলোক সক্রিয় যৌগ খুঁজতে গেলে আমাদের কাইরাল কার্বন খুঁজতে হবে এমন কোন কার্বন আছে যেই কার্বনে কাইরাল কার্বন আছে। সো আমরা এখানে একটু খোঁজাখুঁজি করে দেখছি যে বি নাম্বার যে যৌগটা আছে, এর দেখো এই 2 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, একটা CH2OH আর একটা CH3, এত কিছু আছে। তার মানে কি 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস না? দেখো এই যে 2 নাম্বার কার্বন, এক সাইডে হাইড্রোজেন, এক সাইডে ক্লোরিন, এক সাইডে CH3 আর এক সাইডে CH2CH3। সো এগুলা থাকার কারণে আমাদের এই জায়গাতে যেই সেন্টার কার্বন, এই সেন্টার কার্বন কিন্তু হচ্ছে কাইরাল কার্বন, সেন্টার কার্বন হচ্ছে কাইরাল কার্বন। 15 নাম্বার বলছে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? জ্যামিতিক সমানতা প্রদর্শনের জন্য আমাদের শর্ত ছিল কার্বন কার্বন ডাবল বন্ড এবং বাকি 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস। সো দেখো কার্বন কার্বন ডাবল বন্ড, এক হাতে হাইড্রোজেন, এক হাতে ক্লোরিন, এক হাতে হাইড্রোজেন, এক হাতে ক্লোরিন। তার মানে কি এইটাই, যেহেতু আমাদের একই কার্বনে ভিন্ন ভিন্ন জিনিস আছে, এইটা আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? সেম জিনিস আবার খুঁজতে হবে। এখানে কোনো ডাবল বন্ড নাই তো হবে না, এখানে ডাবল বন্ড আছে বাট একই সাইডে সেম জিনিস আছে, হবে না। এখানে কোনো ডাবল বন্ড নাই, হবে না। এই জায়গায় দেখো ডাবল বন্ড আছে এবং একই সাইডে হাইড্রোজেন একটা ভিন্ন জিনিস, মিথাইন একটা ভিন্ন জিনিস, হাইড্রোজেন একটা ভিন্ন জিনিস, মিথাইল একটা ভিন্ন জিনিস। সো ডাবল বন্ড এবং একই সাইডে ভিন্ন ভিন্ন জিনিস থাকায় ডি নাম্বারটা আমাদের কি বলতো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এবার বলছে কোনটি আলোক সক্রিয় অ্যালকোহল? কোনটি আলোক সক্রিয় অ্যালকোহল? সো আলোক সক্রিয় অ্যালকোহল আমি কিভাবে খুঁজবো? আলোক সক্রিয় অ্যালকোহল খুঁজতে গেলে আমাকে কাইরাল কার্বন খুঁজতে হবে। সো এই জায়গাতে খুঁজতে হবে এমন কোন অ্যালকোহল আছে যেটাই কাইরাল কার্বন আছে। দেখো এখানে ঠাস করে তাকাইলেই তুমি বুঝতে পারবা, দেখো এই সাইডে এই কার্বনটাতে এই মিথেন আর এই মিথাইল সেম হয়ে গেছে, তাহলে তো এটা আলোক সক্রিয় হইল না। এখানে দেখো 3টা হাইড্রোজেন মিলে গেছে, এখানে 2টা OH আছে, 2টা হাইড্রোজেন মিলে যাচ্ছে, এখানে 2টা হাইড্রোজেন মিলে যাচ্ছে, কোথাও আলাদা আলাদা নাই। এই জায়গাতে খেয়াল করো, এই কার্বনটার ক্ষেত্রে একটা হাইড্রোজেন, একটা OH, একটা CH2CH3 গ্রুপ আর একটা CH3 গ্রুপ। তার মানে কি চারটা হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস আছে না? তার মানে এইটা কিন্তু কাইরাল কার্বন। সো যেহেতু এটা কাইরাল কার্বন, তার মানে এটা আলোক সক্রিয় সমানতা দিবে। এটা দেখো আমাদের বেলা আসছিল, আই গেস আমি এই কোশ্চেন পারছিলাম, দ্যাটস ওয়াই আমি ফার্স্টে চান্স পাইছিলাম। ঠিক আছে, এবার দেখো 18 নাম্বার বলছে যে যৌগে 2টি কাইরাল পরমাণু আছে। সো এই জায়গাতে খুবই মজার একটা জিনিস আছে, এই কোশ্চেনটাই তোমাকে মুখস্থ করতে হবে। এই জায়গায় দেখো বিউটান 2,3 ডায়ল, এই যৌগটার আগে তুমি সংকেতটা শিখো। বিউটান মানে কি? বিউটানে মানে বিউট মানে 4 কার্বন, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। এবার 2,3 ডায়ল মানে কি? 2 নাম্বার কার্বনে OH আছে, 3 নাম্বার কার্বনে OH আছে, এটা হচ্ছে 2,3 ডায়ল। এবার বন্ডগুলা দাও, বন্ডগুলা দেওয়ার পর এখানে দেখো CH3 হবে, এখানে CH3 হবে। এবার ভালো করে খেয়াল করো, এই জায়গাতে একটা হাত, 2টা হাত, 3টা হাত,
চলে গেছে, আরেকটাতে কে বসবে? হাইড্রোজেন, আরেকটাতে কে বসবে? হাইড্রোজেন। এবার দেখো তো এই কার্বনটা একটা কাইরাল কার্বন কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ। CH3 আলাদা জিনিস, OH আলাদা জিনিস, এই টোটাল টার্মটা একটা আলাদা জিনিস, এখানে একটা হাইড্রোজেন আলাদা জিনিস, তো এটা একটা কাইরাল কার্বন। এইটাও একটা কাইরাল কার্বন, খেয়াল করো, হাইড্রোজেন আলাদা, OH আলাদা, CH3 আলাদা, এই টোটাল টার্মটা একটা আলাদা জিনিস, সো এটাও একটা কাইরাল কার্বন। তার মানে কি দুইটা কাইরাল কার্বন আসছে না? তার মানে একটা যৌগে আমরা দুইটা কাইরাল কার্বন কোথায় পাচ্ছি? বিউটান 2,3 ডাইঅলে। এবং শুধু কাইরাল কার্বন না, এটা কিন্তু মেসো যৌগ, মাঝখান দিয়ে কাটলে দেখবা এইটার উপরে দেখো এটা প্রতিস্থাপিত হচ্ছে, একদম হুবহু মিরর ইমেজ তৈরি করছে। তার মানে এটা কিন্তু মেসো যৌগও হয়, মাথায় রাখবা এটা কিন্তু মেসো যৌগ হয়। আবার বিউটান 2,3 ডাইঅল মেসো যৌগের পাশাপাশি আমাদের এখানে কিন্তু কাইরাল কার্বনও তৈরি করছে। সো দুইটা কাইরাল কার্বন মেসো যৌগ বিউটান 2,3 ডাইঅল। এই যৌগটা নাম সহ মুখস্থ করো, হ্যাঁ, লিখে লিখে নাম সহ মুখস্থ করো। এবার বলছে দেখো নিচের কোন যৌগটি আলোক সক্রিয়। সো এখানে আমাদের কোন যৌগটা আলোক সক্রিয় সেটা খুঁজে বের করতে হবে। কারণ আলোক সক্রিয় খুঁজে বের করার মানে কি? কাইরাল কার্বন খুঁজে বের করা। দেখো প্রথম যৌগটাই আমাদের আলোক সক্রিয়, কারণ কি? এই যে কার্বনটা আছে, এই জায়গায় CH3 আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে অ্যামোনিয়া আছে, এখানে COOH আছে। সো এই কার্বনের চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস, দেখো এই কার্বনের চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস, দ্যাট মিনস এটি আলোক সক্রিয়। এবার বলছে গ্লুকোজের কোন চারটি অপ্রতিসম কার্বন, মানে গ্লুকোজের কোন চারটি কার্বন পরমাণু হচ্ছে তোমার কাইরাল কার্বন। সো গ্লুকোজের যে বেসিক সংকেত সেটা তুমি যদি দেখো, ছয়টা কার্বন থাকে, ছয়টা কার্বন থাকে গ্লুকোজে, 1 2 3 4 5 6। এই ছয়টা কার্বনের প্রথমটাতে CH2OH থাকে, আর নিচেরটাতে আই গেস COOH থাকে। এই জায়গাতে OH H হয়, এখানে OH H হয়, এখানে OH H হয়, এখানে OH H হয়, দ্যাট ইজ এই গ্লুকোজের সংকেত। আই গেস একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে CHO। হ্যাঁ, সো এই যে যে যৌগটা দেখলা, দেখো এই যৌগটাও একটা কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন। এই যে চারটা কাইরাল কার্বন তুমি যদি এদিক দিয়ে নামকরণ করো 2 3 4 5, সো আমাদের 2 3 4 নাম্বার, 4 5 নাম্বার যে কার্বন, এই চারটা কার্বন হচ্ছে আমাদের এখানে ক্লিয়ারলি কাইরাল কার্বন দেয়। সো এই চারটা কার্বন যেহেতু ক্লিয়ারলি কাইরাল কার্বন দেয়, এই চারটা কার্বন হবে আমাদের এখানে কারেক্ট আনসার। সো আমাদের কিন্তু কখনো কখনো কাইরাল কার্বন লেখা থাকবে, কখনো কখনো অপ্রতিসম কার্বন লেখা থাকবে, কখনো কখনো কাইরাল কার্বন লেখা থাকবে, কখনো কখনো অপ্রতিসম কার্বন লেখা থাকবে, কখনো কখনো কাইরাল কার্বন, কখনো কখনো অপ্রতিসম কার্বন। সো ভালো করে এইটা বুঝে তারপরে আগাতে হবে। এবার বলছে দেখো নিচের কোন যৌগটি আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে। তার মানে কি আবারও কাইরাল কার্বন খুঁজতে হবে। কাইরাল কার্বন কিভাবে খুঁজবো? দেখো বি নাম্বার দেখলেই বোঝা যাচ্ছে এই কার্বনটাই একটা হাইড্রোজেন, একটা OH, একটা COOH, একটা CH3 আছে। এখন তুমি বলবা ভাই আপনি তো ঠাস ঠাস করে খুঁজে বের করে ফেলছেন, তো আমি কিভাবে পারবো? দেখো তুমিও যখন বুঝতে পারবা যে আসলে একটা কার্বন খুঁজতে হবে যেই কার্বনের চার হাতে চারটা আলাদা আলাদা জিনিস, তার মানে সেম হওয়া যাবে না, তখন তুমি তাকাইলেই বুঝতে পারো। যেমন দেখো এখানে এটা সেম, এখানে এটা সেম, এখানে দেখো এই জায়গাতে এইটা আর এটা সেম, তার মানে চারটাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস পাচ্ছি না, আমি একটার দিকেই চোখ পড়ে যাবে যে এইটাই চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস দিচ্ছে, ঠিক আছে? সো ওইভাবে আমরা আলাদা আলাদা করে ফেলতে পারবো। এবার বলছে বেনজিন বলয়ে দুইটি প্রতিস্থাপক যুক্ত থাকলে যৌগটির কয়টি সমাণু সম্ভব। সো আমাদের বেনজিন বলয়ে যদি দুইটি প্রতিস্থাপক যুক্ত থাকে, দুইটি প্রতিস্থাপক যুক্ত থাকা মানে দুইটা আলাদা আলাদা প্রতিস্থাপক। সো আমরা দেখছিলাম যে দুইটা প্রতিস্থাপক যদি যুক্ত থাকে, একটা x একটা যদি y হয়, তখন আমাদের তিনটা সমাণু সম্ভব, ঠিক আছে, মুখস্থ করছিলাম আগে। এর হচ্ছে টটোমারিজম প্রদর্শন করে কোন যৌগটি? টটোমারিজম, টটোমারিজমের জন্য আমাদের কি লাগতো বলতো? কিটোন লাগতো। সো কিটোন যদি পাইতে হয় তাহলে দেখো তো প্রোপানান যৌগে কিটোন আছে না, এবং শুধু প্রোপানন যৌগে কিটোন না, পাশে দেখো ওই যে আলফা হাইড্রোজেন যুক্ত sp3 সংকরায়ন বিশিষ্ট CH3 ও আছে। সো আমাদের খুঁজতে হবে যে কিটোন এবং কিটোনের পাশের কার্বনে CH3 কোথায় আছে, দেখো প্রোপাননে আছে, তার মানে প্রোপানন আমাদের এখানে টটোমারিজম দিবে। গ্লুকোজে কতগুলা স্টেরিও সমাণু দেয়, মানে গ্লুকোজে আলোক সক্রিয় সমানতা কত? এখন গ্লুকোজে যেহেতু কাইরাল কার্বন চারটা, তাহলে 2 টু দি পাওয়ার n মানে কি 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 বা 16টা কাইরাল কার্বন আসবে। সো অপশন ডি আসবে হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। এবার বলছে দেখো নিচের কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করে, কোন যৌগটা আলোক সমানতা প্রদর্শন করে। সো আলোক সমানতা প্রদর্শনের জন্য আবারও আমাদের কাইরাল কার্বন খুঁজতে হবে। দেখো এখানে একটা কার্বন আছে, কার্বন একটা হাইড্রোজেন, একটা NH3, একটা COOH আর একটা CH3 আছে। সো এক কার্বনের চার হাতে চারটা ভিন্ন ভিন্ন যৌগ থাকায় এটি হচ্ছে কাইরাল কার্বন, দ্যাট মিন্স এটা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে।
এবার বলছে দেখো নিচের কোন যৌগটি মেসোফর্ম আছে। মেসোফর্ম মানে কি, ভেঙে দুইটা পার্ট হবে, উপরে নিচে সেম হবে। সো দেখো সি নাম্বারটাই মেসোফর্ম আছে, দেখে বোঝা যাচ্ছে। এখান থেকে মাঝখান দিয়ে ভাগ করো, দেখো এই পার্ট আর এই পার্ট সেম, রিপিট আসে। সো দেখো কি হবে, কার্বন উপরে দেখো হাইড্রোজেন OH CH3, আচ্ছা কার্বন উপরে দেখো OH, নিচে হাইড্রোজেন, এই সাইডে CH3। সো এই যৌগটা বসালে দেখো মাঝখান দিয়ে কেটে উপরেরটার নিচেরটার মেসোফর্ম তৈরি হয়। সো এই জায়গাতে আমাদের এই সি নাম্বারটার মেসোফর্ম আছে। এবার বলতে দেখো C5H8 যৌগগুলোতে কতগুলো অ্যালকাইন সম্ভব। অবশ্যই তিনটা, আমরা মুখস্থ করছিলাম যে 5 কার্বন বিশিষ্ট হলে হয় কত, সমান হয় কয়টা, তিনটা। ওই যে 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন, 7 কার্বন, 8 কার্বন, এগুলোর ক্ষেত্রে আমরা মুখস্থ করতে বলছিলাম। এবার বলছে দেখো কোন যৌগের কাইরাল কার্বনে যদি 4টা কাইরাল থাকে তাহলে সমান কয়টা, 2⁴ মানে 16টা। সো অপশন ডি হবে কারেক্ট আনসার। নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আসলে আমরা আটকে যাই, ঘাবড়ে যাই। দেখো এটা বিউটিন 2 বলছে। সো বিউটিন মানে কি, 4টা কার্বন, 1 2 3 4, বিউটিন মানে 4টা কার্বন। সো 4টা কার্বনের ভিতর 2 নাম্বার কার্বনে তোমার হচ্ছে ডাবল বন্ড আছে। সো 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড দাও। এইবার তুমি বসাও, দেখো এই সাইডে CH3, এই সাইডে CH3, এখানে বন্ড, এখানে বন্ড। তুমি যদি বসাও তাহলে খেয়াল করবা, দেখো এখানে একটা হাইড্রোজেন বসে, এখানে একটা হাইড্রোজেন বসে। এবার দেখো তো এইটা আসলে আলোক সক্রিয় সমানতা বা জ্যামিতিক সমানতা দেয় কিনা। জ্যামিতিক সমানতা দিবে, কারণ এই ডাবল বন্ড পাইলা, এই দেখো একটা আলাদা জিনিস, এই দেখো একটা আলাদা জিনিস। তো একই কার্বনের দুইটা হাতে দুইটা যদি ভিন্ন ভিন্ন জিনিস থাকে, একই কার্বনের দুইটা হাতে দুইটা যদি ভিন্ন ভিন্ন জিনিস থাকে, তখন সেটাকে আমরা কি বলতে পারি, জ্যামিতিক সমানতা বলতে পারি। সো বিউটিন 2 একটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এবার বলছে দেখো মুক্ত শিকল কাঠামোযুক্ত গ্লুকোজ অণুতে কয়টি সেকেন্ডারি অ্যালকোহলীয় গ্রুপ আছে। সো কয়টি সেকেন্ডারি অ্যালকোহলীয় গ্রুপ আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো আমরা ওই যে গ্লুকোজ কাঠামো যেটা দেখছিলাম মুক্ত শিকল বিশিষ্ট, এইটা দেখছিলাম যে লাস্টে CHO থাকে, এখানে OH থাকে, এখানে OH থাকে, এখানে OH থাকে, এখানে OH থাকে। সো 1 2 3 4, আর এই জায়গায় CH2OH থাকে। সো টোটাল দেখো এই মুক্ত শিকল কাঠামোতে OH সংখ্যা আমাদের কিন্তু 5টা। তাহলে কাইরাল কার্বন 4টা আর OH সংখ্যা কয়টা, 5টা। ঠিক আছে। সো এই জায়গাতে তুমি কি করবা, গ্লুকোজের যেই বেসিক সংকেত এটা ভালো করে আগে শিখবা। গ্লুকোজের বেসিক সংকেত শেখার পর তারপরে এইটা ব্যবহার করে, ঠিক আছে, তুমি হচ্ছে এই যে ছোট ছোট ইনফরমেশন গুলা অ্যানালিটিক্যাল মাইন্ডসেট থেকে এগুলার দিকে একটু খেয়াল রাখবা। এবার বলছে দেখো ডাইক্লোরোপ্রোপেন এই যৌগে কয়টি সমানুতা আছে। সো ডাইক্লোরোপ্রোপেন এই যৌগে সমাণু সংখ্যা কতটা, এটা আসলে তুমি ক্যালকুলেশন মানে করে করে যৌগগুলাকে প্রপারলি ডিস্ট্রিবিউট করে করে ছাড়া বলতে পারবা না। তো এখানে ডিস্ট্রিবিউট করে করে বলার উপায় কি, দেখো প্রথমে আমরা এই জায়গাতে প্রোপেনটা লিখছি, প্রোপেনটা লেখার পরে ক্লোরিনকে ভাগ করে দিছি। সো ক্লোরিনকে ভাগ করে দিলে এটা 1 নাম্বার কার্বন একটা ক্লোরিন দেওয়া যায়, 2 নম্বর একটা দেওয়া যায়। সো 1 আর 2 এ যদি দুইটা বসাই তাহলে একটা সমাণু হয়। এবার একই কার্বনে দুইটা বসানো যায়, যেমন শুধু 2 2 কার্বনে বসানো যায়, শুধু 1 1 কার্বনে বসানো যায়, তারপরে 1 এবং 3 নাম্বার কার্বনে ক্লোরিন বসানো যায়। অর্থাৎ দুইটা ক্লোরিনকে আমরা 1 2 এবং 3 নাম্বার কার্বনের মাঝখানে ডিস্ট্রিবিউট করে দিব। আমরা শুধু 1 1 এ বসাতে পারবো, আমরা শুধু 2 2 তে বসাতে পারবো, শুধু 3 3 তে বসালে আবার একই হয়ে যাবে। আচ্ছা আমরা 1 এবং 2 তে বসাতে পারবো, 1 এবং 3 তে বসাতে পারবো। সো টোটাল মিলে এখানে আমরা 4টা সমাণু পাচ্ছি। এবং এই যে অ্যানালাইসিসটা, এই অ্যানালাইসিসটা এই 4টা যৌগ সহ তুমি বাসায় লিখে লিখে প্র্যাকটিস করবা, কারণ আসলে এই জিনিসটাই আসবে, ডাইক্লোরোপ্রোপেনই তোমাকে হুবহু দিয়ে দেবে। এবং আমার কেন জানি মনে হচ্ছে এটা এবার জিএসটি তে আসার সম্ভাবনা আছে, যেহেতু রাজশাহী ইউনিভার্সিটিতে 16-17 সালে আসছিল, এটা জিএসটি বা এগ্রিতে তুমি পাবা। হ্যাঁ, সো এই জিনিসটা একটু ভালো করে দেখে নিও। এবার বলছে কোনটি আলোক সক্রিয় সমানতা দেখায়। তাহলে আবারও কাইরাল কার্বন খুঁজতে হবে। কাইরাল কার্বন খোঁজার ওয়ে সিম্পল, দেখো এইটাই 2টা হাইড্রোজেন সেম আছে, হবে না। এটাই 3টা সেম জিনিস আছে, হবে না। এই জায়গাতে দেখো এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা। সো এ নাম্বারেই হয়ে যাচ্ছে কাইরাল কার্বন। এবার বলছে দেখো এই জায়গাতে কয়টি স্টেরিও সমাণু আছে। সো এই জায়গায় যদি এটা সিস ট্রান্স সমাণু হয় তাহলে 2টা স্টেরিও সমান হবে। এখন আমাদের চেক করতে হবে এটা সিস ট্রান্স কিনা। দেখো সিস ট্রান্সের প্রথম শর্ত কার্বন কার্বন ডাবল বন্ড, যেটা আছে। এবার একই কার্বনে 2টা ভিন্ন ভিন্ন জিনিস হইতে হবে। দেখো এটা 2টা ভিন্ন ভিন্ন জিনিস, এইটা আর এটা 2টা ভিন্ন ভিন্ন জিনিস। সো যেহেতু একই কার্বনে 2টা ভিন্ন ভিন্ন জিনিস, তার মানে এই জায়গাতে অপশন এ আমাদের কারেক্ট আনসার, একই কার্বনে 2টা ভিন্ন ভিন্ন জিনিস। তার মানে এইটা হচ্ছে আমাদের 2টা, একটা সিস একটা ট্রান্স সমাণু দিবে।
এবার বলছে দেখো নিচের কোন যৌগটি জ্যামিতিক আইসোমার প্রদর্শন করবে। জ্যামিতিক আইসোমার প্রদর্শন করা মানে কি? জ্যামিতিক আইসোমার প্রদর্শন করা মানে জ্যামিতিক সমানুতা দেয়া। সো জ্যামিতিক সমানুতা দেয়া শর্ত কি? কার্বন কার্বন ডাবল বন্ড দুইটা ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে। দেখো কার্বন কার্বন ডাবল বন্ড দুইটা ভিন্ন ভিন্ন জিনিস অপশন সি তে আছে। আলোক সক্রিয় যৌগ কোনটা দিবে? দেখো কিভাবে খুঁজে বের করব। দেখো একটা কার্বনের চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে। দেখো এক হাতে C2H5 আছে, ভিন্ন জিনিস। একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে OH, একটা হাতে CH3। সো ভিন্ন ভিন্ন জিনিস আছে। দেখছো এই একই কোশ্চেন কতবার রিপিট আসছে? সেম অপশনের একই কোশ্চেন বহুতবার রিপিট আসছে। এবার বলছে দেখো C4H10O, এখানে আমরা সর্বোচ্চ কতটি ইথার যৌগের সমাণু পাবো? সো এখান থেকে আমাদের তৈরি করতে হবে ইথার। সো ইথার যদি তৈরি করি, ইথার কতগুলা পাবো? দেখো CH3, CH2, তারপরে হচ্ছে O, CH2, CH3। সো এই যে একটা ইথার পাইলাম, এই ইথারে এই সাইডে দুইটা কার্বন, এই সাইডে দুইটা কার্বন, তাহলে কি এই ইথারটা আসলে তোমার কি কি সমাণু দিচ্ছে? হচ্ছে মেটামারিজম দিচ্ছে। সো 2 মেটামারিজম। এবার দেখো এইটাকে তুমি যদি এই সাইডে দিয়ে দাও তাহলে 1 3 মেটামারিজম হবে। আর অন্য কোনো ভাবে গোছানো সম্ভব না, কেবলমাত্র এই দুই ভাবেই গোছানো সম্ভব। আচ্ছা আরেকটা ভাবে ইথার গোছানো সম্ভব, সেটা হচ্ছে যে এই জায়গা থেকে একটা CH3 তুলে নিয়ে নে, এখানে CH3 করো, আর এখান থেকে একটা হাইড্রোজেন তুলে এখানে একটা CH3 বসাও, তাহলে এই আরেকটা সম্ভব। তাহলে 2 2 আর এই যে একটা যৌগ টোটাল মিলে এখান থেকে আমরা তিনটা ইথার পাচ্ছি। কয়টা ইথার পাচ্ছি ভাইয়া? এই যে একটা ইথার পাচ্ছি, এইটা একটা, এটা একটা। সো টোটাল মিলে আমরা এখান থেকে তিনটা ইথার পাচ্ছি। সো এই যে যৌগটা, এটার জন্য যে এইভাবে তিনটা ইথার সম্ভব, এটা তুমি রিটেনেও পাইতে পারো, আবার এমসিকিউতেও পাইতে পারো। সো এই তিনটা জিনিস তোমাকে ভালো মতো আয়ত্ত করতে হবে। এবার বলছে দেখো নিচের যৌগগুলোর মধ্যে কোনটিতে কাইরাল কার্বন আছে। সো এটা কোনটাতে কাইরাল কার্বন আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এই জায়গাতে দুইটা হাইড্রোজেন সেম হয়ে গেছে, নাই। সেম হয়ে গেছে, নাই। এই জায়গাতে দেখো দুইটা বন্ড সেম হয়ে গেছে, নাই। বাট এই জায়গাতে খেয়াল করো একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন, একটা CH, একটা CH3। তার মানে অপশন সি তে আমাদের কাইরাল কার্বন আছে। ঠিক আছে। সো 37 নম্বরে অপশন সি তে যেহেতু কাইরাল কার্বন আছে, এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার আসো আমাদের রিটেন কোশ্চেন এই টপিক থেকে কি আসে। সিম্পল, জ্যামিতিক সমানুতা কারা কারা প্রদর্শন করে শর্ত সমূহ, এটা কিন্তু আমাদের রিটেন কোশ্চেনে দিয়ে দেয়। সো আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড, এইটাই কার্বন কার্বন ডাবল বন্ডের এই জায়গাতে A, এই জায়গাতে B, এই জায়গাতে A, এই জায়গাতে B, এরকম ফরম্যাট থাকলে তারা হচ্ছে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে, যেটাকে আমরা প্রতিস্থাপিত অ্যালকেন বলি, প্রতিস্থাপিত অ্যালকিন বলি। এবং আমরা এছাড়াও জানি যে চাকরিক জৈব যৌগসমূহ তোমার হচ্ছে জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। চাকরিক জৈব যৌগসমূহ কারা? যেমন ধরো তিনটা কার্বন এরকম ফরম্যাটে আছে। এই তিনটা কার্বন সমূহ যদি এখানে CH2, এখানে CH2, এখানে CH2 এরকম ফরম্যাটে থাকে, তাহলে এরা হচ্ছে চাকরিক জৈব যৌগ। এরা হচ্ছে তোমার জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। ঠিক আছে, জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। তো এরকম জ্যামিতিক সমানুতা প্রদর্শন যারা করে, তাহলে এইটা নিয়েও আমরা কাজ করতে পারি। সো এই দুইটা অপশন যেটা আমরা অলরেডি কয়েকবার বুঝিয়ে আসছি, এগুলো একটু মুখস্থ করবা, কেমন? আচ্ছা এইবার আসো বন্ধন বিভাজন এবং বিকারক এবং বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, এই অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অংশটায় যে ট্রিকগুলো আছে, এই ট্রিকগুলা তুমি যদি সুন্দর মতো বুঝতে পারো, এই ট্রিকগুলা থেকে এমসিকিউ তুমি মাস্ট পাবা। এই ট্রিকগুলা থেকে সব সময় এমসিকিউ আসে, এবং এগুলা মনে রাখতে পারলে তোমার পুরা ইজি হয়ে যাবে। বন্ধন বিভাজন, বিকারক এবং বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়ার এই অংশটা। সো আমরা এখন এই অংশটাই একটু ডিপ ডাইভ করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। সো আমরা এই জায়গাতে দেখো প্রথমে বন্ধন বিভাজন সম্পর্কে একটু পড়াশোনা করি। আমরা জানি বন্ধন বিভাজন আসলে দুই প্রকার, একটা হচ্ছে সুষম বিভাজন আর একটা হচ্ছে বিষম বিভাজন। সুষম বিভাজন মানে হচ্ছে সমান সমান ভাবে ভেঙে ফেলা। মানে ধরো একটা ক্লোরিনের সাথে আরেকটা ক্লোরিন বন্ধন করে আছে, এর মাঝখান দিয়ে তুমি যদি সমান ভাগে ভেঙে ফেলো, তাহলে একটা ক্লোরিন আলাদা হয়ে যায় তার নিজের ইলেকট্রন নিয়ে, আরেকটা ক্লোরিন আলাদা হয়ে যায় তার নিজের ইলেকট্রন নিয়ে। সো এখানে কোনো আয়ন ক্রিয়েট হয় না, শুধুমাত্র তারা অ্যাক্টিভ ফ্রি রেডিকাল তৈরি করে। সো সুষম বিভাজনের মাধ্যমে আমরা যেটা পাই সেটাকে আমরা ফ্রি রেডিকাল বলি, এবং এই ফ্রি রেডিকাল সম্পর্কে আমাদের পড়াশোনা করতে হবে। ফ্রি রেডিকাল অত্যন্ত ক্ষণস্থায়ী এবং সক্রিয়, এবং এরা আয়নিক প্রকৃতির নয়, মানে এদের কোনো আয়ন হবে না। এবার ফ্রি রেডিকালের ক্ষেত্রে তোমার স্থায়িত্বের ক্রম এটা মুখস্থ করতে হবে। সো আমি না ফ্রি রেডিকাল এবং কার্বোক্যাটায়ন দুইটাকে একসাথে মনে রাখি, সেটা হচ্ছে একটা কোড ওয়ার্ড দিয়ে মনে রাখি, FCS 321। যেহেতু FCS তিনটা লেটার লিখছি, এই জন্য 321 হয়। সো FCS 321 মানে হচ্ছে ফ্রি রেডিকাল ক্যাটায়ন, এই দুইটার স্টেবিলিটি বা স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। সো খেয়াল করে দেখো স্থায়িত্বের ক্রমে
3 ডিগ্রি ফ্রি রেডিকাল সবচেয়ে বেশি স্থায়ী, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর মিথাইল। এবং তুমি যদি করো এদের হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখো, সো রিঅ্যাক্টিভিটি অর্ডার ঠিক উল্টা। রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হবে হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার। সো আমি এই যে একটা সংকেত মনে রাখি, একটা সংকেতের মাধ্যমে আমার যে কোনো এমসিকিউ সলভ করতে ইজি হয়। একটু পরে যখন আমি এমসিকিউ সলভ করব দেখবা এই একটা সংকেতের মাধ্যমে ইজিলি মনে রাখা সম্ভব। এবার দেখো যখনই তুমি বিষম বিভাজন করবা তখন দেখো এখানে কার্বোক্যাটায়ন এবং কার্বনায়ন তৈরি হবে। সো বিষম বিভাজন মানে কি, সাপোজ ধরো এই ক্লোরিনের সাথে ক্লোরিন মাঝখান থেকে এমন ভাগে ভাঙলা বিষম, তাহলে একটা ক্লোরিন মাইনাস হয়ে গেল, একটা প্লাস হয়ে গেল। যে মাইনাস হলো সে হচ্ছে অ্যানায়ন, আর যে প্লাস হলো সে হচ্ছে ক্যাটায়ন। সো এটাকে কার্বোক্যাটায়ন আর এটাকে কার্বানায়ন বলে। কার্বোক্যাটায়নকে সি দিয়ে প্রকাশ করছি, অ্যানায়নকে এ দিয়ে প্রকাশ করছি। দেখো তাহলে কার্বোক্যাটায়নের জন্য আমাদের ফর্মুলা কি হবে, আগের মতোই FCS 3:1। সো ফ্রি রেডিকাল কার্বোক্যাটায়ন স্টেবিলিটি আসবে 3, 2, 1। সো আমরা একটু দেখার চেষ্টা করি তো, যে কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন তার জন্য স্থায়িত্বের ক্রম দেখো 3, 2, 1 মিথাইল। সো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি মিথাইল সবচেয়ে বেশি। এখন তুমি ডিগ্রি বুঝো তো, ডিগ্রি বুঝা মানে হচ্ছে যে কয়টা আর থাকবে সেই তত ডিগ্রি বলা হয়। যদি 3টা আর থাকে 3 ডিগ্রি, 2টা আর থাকলে 2 ডিগ্রি, 1টা আর থাকলে 1 ডিগ্রি। সো এগুলো নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, আমি জাস্ট তোমাকে রিভিউ করে দিলাম। এবার কার্বনায়ন, কার্বনায়ন মানে অ্যানায়ন। অ্যানায়নের ক্ষেত্রে আমার কোড ওয়ার্ড হচ্ছে S123। এতে অ্যানায়ন, এস তে স্টেবিলিটি, 1, 2, 3। এই যে এই কোড ওয়ার্ড, এটার মাধ্যমে আমি সব কিছু ইজিলি ধারণ করতে পারি নিজের ভিতরে এবং ইজিলি দেখবা এই জিনিসটা সলিউশন করা যাবে। সো দেখো অ্যানায়নের স্টেবিলিটি মিথাইল 1, 2, 3 এভাবে আসতেছে, মিথাইল 1, 2, 3। এবার আসো আমাদের ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল এই কথাটার সাথে আমরা একটু পরিচিত হই। দেখো ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ। সো ইলেকট্রনের প্রতি আকর্ষণ কারা দেখাবে বলতো, যারা নিজে পজিটিভ তারাই না ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে। সো ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বিকারক। সো নিজে যারা পজিটিভ বা নিজেরা যারা ইলেকট্রন নিতে পারে তারা কিন্তু হচ্ছে ইলেকট্রোফাইল। সো নিজে ইলেকট্রন নিতে পারলে তাকে ধনাত্মক চার্জ হইতে হবে। সো দেখো ধনাত্মক ইলেকট্রোফাইল বলে একটা ব্যাপার আছে। সো ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ, যে কোনো পজিটিভ চার্জই হচ্ছে আমাদের ধনাত্মক ইলেকট্রোফাইল। আরেকটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। প্রশম ইলেকট্রোফাইল মানে হচ্ছে সে আসলে প্রশম, সেখানে কোনো চার্জ নাই কিন্তু সে ইলেকট্রনকে নিতে পারে। সো প্রশম ইলেকট্রোফাইলের একটা টেকনিক হচ্ছে এদের ফাঁকা ডি অরবিটাল থাকবে। যাদেরই ফাঁকা ডি অরবিটাল আছে তারা ইলেকট্রনকে ডি অরবিটালে নিতে পারে। যেমন সালফার ট্রাইঅক্সাইড ফাঁকা ডি অরবিটাল আছে, কার্বন মনোক্সাইড ফাঁকা ডি অরবিটাল আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, BF3, আয়রন ক্লোরাইড প্রত্যেকটাতে ফাঁকা ডি অরবিটাল আছে। সো যেখানে যেখানে ফাঁকা ডি অরবিটাল আছে, মাথায় রাখবা যেখানে যেখানে ফাঁকা ডি অরবিটাল আছে এরা আসলে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন নিতে পারে। এবং তারা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি প্রশম ইলেকট্রোফাইল, ধনাত্মক ইলেকট্রোফাইল, এগুলো যখন তুমি যাবা তখন তোমাকে মনে রাখতে হবে সে নিজে ইলেকট্রন নিতে পারবে বা নেয়ার ক্ষমতা আছে। সো নেয়ার ক্ষমতা দুই প্রকার, সে যদি পজিটিভ চার্জে থাকে তাহলে নিতে পারবে, আর তার যদি ফাঁকা ডি অরবিটাল থাকে তাহলে নিতে পারবে। এবং ফাঁকা ডি অরবিটালের এই উদাহরণগুলা এমসিকিউতে সবচেয়ে বেশি আসে। সো এই উদাহরণগুলা মনে রাখতে হবে। এবার দেখো নিউক্লিওফাইল মানে কি, সে নিউক্লিয়াস বা প্লাস চার্জকে আকর্ষণ করে। এবং কারা প্লাস চার্জকে আকর্ষণ করবে, যে নিজে নেগেটিভ, যে নিজে নেগেটিভ সে প্লাস চার্জকে আকর্ষণ করবে। তার মানে সে ঋণাত্মক নিউক্লিওফাইল হবে। তাহলে ঋণাত্মক নিউক্লিওফাইল কারা, যাদের ঋণাত্মক চার্জ আছে। এবার প্রশম নিউক্লিওফাইল কারা, যাদের ইলেকট্রন আছে বাট প্রশম ইলেকট্রন। যেমন দেখো অ্যামোনিয়া NH3 এর নাইট্রোজেনের উপর এক জোড়া ইলেকট্রন আছে, তার মানে এই কিন্তু এখন নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে ইলেকট্রনকে ছেড়ে দেওয়ার জন্য। সেম ভাবে পানি, অ্যালকোহল, RMgX, সোডিয়াম বাইসালফেট, HCN এই প্রত্যেকটাতে ইলেকট্রন উপস্থিত থাকায় এরা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এবার আসো এখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে SN1, ঠিক আছে, SN1, আর একটা হচ্ছে SN2। এবার SN1 SN2 এর জন্য সক্রিয়তার ক্রম মনে রাখতে হয়। সো আমি না SN1 SN2 কে সক্রিয়তার ক্রম ও কোড ওয়ার্ডের মাধ্যমে মনে রাখি। আমি মনে রাখি SN13 আর SN21। মানে আমি কখনো SN1 পড়ি না, আমি 1, 3 পড়ি আর 2, 1 পড়ি। মানে যখন SN1 তখন তার জন্য সক্রিয়তার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 3 ডিগ্রি। আর যখন SN2 তার জন্য সক্রিয়তার ক্রম হচ্ছে 1 ডিগ্রি থেকে শুরু হয়। সো তার মানে যখন আমরা SN1 নিচ্ছি তার জন্য 3 ডিগ্রি হ্যালাইড, 2 ডিগ্রি হ্যালাইড, 1 ডিগ্রি হ্যালাইড, এটা হচ্ছে সক্রিয়তার ক্রম। সো SN3 এর জন্য, SN1 এর জন্য সবচেয়ে সক্রিয় 3 ডিগ্রি হ্যালাইড, আর SN2 এর জন্য সবচেয়ে সক্রিয় হচ্ছে 1 ডিগ্রি হ্যালাইড, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। সো SN2 এর জন্য সবচেয়ে সক্রিয় কি 1 ডিগ্রি। এইভাবে আমাদের মনে রাখতে হবে যে SN13 আর SN21
সো 1 এর জন্য 3 আর 2 এর জন্য 1, এইভাবে আমরা মনে রাখলে এই জিনিসপত্রগুলো ইজিলি মেইনটেইন করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এবার দেখো আমাদের এই জায়গাতে একটা ছক আছে, বিক্রিয়ার প্রকারভেদের ছক, মাস্ট মুখস্থ করতে হবে, মাস্ট। এই জিনিসটা তুমি যত দ্রুত মুখস্থ করবা তোমার জন্য এমসিকিউ সলভ করা তত ইজি হবে। প্রথমে আসো সংযোজন বিক্রিয়া। সংযোজন এবং সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ, সমানুকরণ, 4 ধরনের বিক্রিয়ার ভিতর সংযোজন আবার 2 প্রকার আছে। একটা হচ্ছে ইলেকট্রোফিলিক, মানে যারা নিজে পজিটিভ, সো তারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ করে। একটা হচ্ছে নিউক্লিওফিলিক, যারা নিজে নেগেটিভ, যারা ইলেকট্রনকে আকর্ষণ করে। সো ইলেকট্রোফিলিক এরা কারা কারা দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন সবসময় মনে রাখতে হবে কার্বন কার্বন দ্বিবন্ধন, ত্রিবন্ধন এবং বেনজিন, এরা ইলেকট্রোফিলিক দিবে। নিউক্লিওফিলিক কারা দিবে? এই জায়গাতে এই যে কিটোনমূলক কার্বন ডাবল বন্ড অক্সিজেন, কিটোনমূলক, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া দেবে এবং নিউক্লিওফিলিক বিক্রিয়া দেবে। সো তুমি কি করবা, লিখে লিখে এই এমসিকিউ গুলা মুখস্থ করবা, ডিরেক্ট এমসিকিউতে পাবা ভাইয়া, মাস্ট। এটা ডিরেক্ট এমসিকিউতে পাবা, মাস্ট মুখস্থ করতে হবে। প্রতিস্থাপন বিক্রিয়ার ভিতরে দেখো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কারা দেয়? যারা ট্রিপল বন্ড এবং বেনজিন আছে। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন এটা হচ্ছে SN1 SN2। SN1 SN2 কারা দেয়? SN1 এর জন্য আমরা অ্যালকাইল হ্যালাইড দেখছি, এছাড়া অ্যালকোহল দিতে পারে, এছাড়া হচ্ছে অ্যাস্টার দিতে পারে, এগুলো হচ্ছে সব SN1 SN2 বিক্রিয়া দেয়। ঠিক আছে, এগুলো SN1 SN2 বিক্রিয়া দেয়। অপসারণ বিক্রিয়ার ভিতর কারা আছে? E1 E2 আছে। সো E1 E2 অপসারণ দেয়, এছাড়া সমানুকরণ বিক্রিয়া বলে আরেকটা টাইপ আছে। সো আমাদের এই 4 ধরনের যে জৈব যৌগ, এর ভিতর কারা কি ধরনের বিক্রিয়া দেয়, এই জায়গায় যে ছকটা আছে এটা তোমাকে লিখে লিখে মুখস্থ করতে হবে। যত বেশি তুমি লিখবা তত বেশি এটা তোমার মনে থাকবে, আর তত তোমার এমসিকিউ গুলা পারার সম্ভাবনা বেড়ে যাবে। সো এটা অবশ্যই অবশ্যই করবা। এরপরে আসো এই জায়গা থেকে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো কিছু বিক্রিয়া দেয়া আছে এবং বিক্রিয়ার আগে আমাদের কিছু কথা লেখা আছে। সো এই বিক্রিয়াগুলা আপাতত আমাদের না পড়লেও হচ্ছে, এই বিক্রিয়াগুলো তুমি একবার রিডিং পড়তে পারো, এগুলা তেমন গুরুত্বপূর্ণ না। সামনে আমরা এই বিক্রিয়াগুলো আবার কয়েকবার পাবো, কিন্তু দেখো প্রথমে যেই 3টা পয়েন্ট আছে এই 3টা পয়েন্ট গুরুত্বপূর্ণ। এই 3টা পয়েন্ট থেকে এমসিকিউ পাবা, এই 3টা পয়েন্ট থেকে মাস্ট এমসিকিউ পাবা। যেমন বলছে একক বন্ধনযুক্ত কার্যকরীমূলক প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া দেয়। সো কোথাও যদি একক বন্ধন থাকে, কার্যকরীমূলক একক বন্ধন থাকে, তাহলে তারা প্রতিস্থাপন অপসারণ বিক্রিয়া দিবে। দ্বিবন্ধন ত্রিবন্ধন দিলেই তারা সংযোজন বিক্রিয়া দিবে। অর্থাৎ কোথাও যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড আসে, বুঝতে পারছো একটা বন্ড ভেঙে যায়, এখানে সংযোজন ঘটবে। আর একক দ্বিবন্ধন যদি উভয় থাকে তখন সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া হয়। মানে একটা যৌগে বা একটা কার্যকরীমূলকে যদি একক বন্ধন দ্বিবন্ধন দুইটাই উপস্থিত থাকে, তাহলে সেখানে মাস্ট প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। এটা বেশি ইম্পর্টেন্ট, এইটা এমসিকিউতে বেশি দেখা যায়। ঠিক আছে, সো আমরা এখন এমসিকিউ গুলা দেখবো, এক একটা করে এমসিকিউ গুলা সলিউশন করব। আচ্ছা, সো আমাদের প্রথম যে এমসিকিউটা আছে এটার দিকে যদি আমরা একটু তাকাই, বলছে একটি জৈব যৌগের ব্রোমিন পানিকে বর্ণহীন করে এবং ওজোনালাইসিস বিক্রিয়ার সমমোলার প্রোপানল এবং মিথানল উৎপন্ন করে কোন যৌগটি? সো ব্রোমিন পানিকে বর্ণহীন করে, এইটা কিন্তু হচ্ছে বেসিক রিঅ্যাকশন। যে তুমি যদি একটা কার্বন কার্বন ডাবল বন্ড একটা যৌগ নাও, কার্বন কার্বন ডাবল বন্ড যৌগ নেওয়ার পর সেটাকে তুমি যদি ব্রোমিন পানির ভিতরে দাও, তাহলে এই দ্বিবন্ধন বা অ্যালকিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে তোমার হচ্ছে অ্যালকাইন প্রস্তুত করে, করলে বর্ণহীন করে। সো তাহলে এই জায়গাতে আমরা বুঝতেই পারছি যে যৌগটা অবশ্যই একটা কার্বন কার্বন ডাবল বন্ড বিশিষ্ট যৌগ হবে। এবং তারপরে বলছে যে সমমোলার এখানে একটা প্রোপানল আর একটা মিথানল প্রস্তুত করে ওজোনালাইসিস করলে। সো ওজোনালাইসিস বিক্রিয়াতে তুমি যদি এই যৌগটাকে ওজোনালাইসিস করো, তাহলে দেখো মিথেন ইথেন প্রোপেন, এই টোটাল যৌগটা প্রোপানল তৈরি করে আর এই যৌগটা হচ্ছে মিথানল তৈরি করে। সো এখানে অপশন এ আসবে। এখন যেহেতু আমরা ওজোনালাইসিস বিক্রিয়াটা পড়ি নাই, এই জন্য আমরা না এই ট্রিকটা এখনো জানি না। হ্যাঁ, সো আমি সামনে যে ক্লাসগুলো আছে ওগুলাতে ওজোনালাইসিস বিক্রিয়া আসবে, তখন তোমাকে এই ট্রিকটা ভালো করে শিখিয়ে দিব। তখন এই প্রশ্নটা আরেকবার তুমি দেখবা, ইজি হয়ে গেছে তোমার জন্য। এবার বলছে দেখো কোনটি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি? তার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আছে, তার মানে সে নিজে কি, নিজে হচ্ছে নেগেটিভ। এখন নিজে নেগেটিভ কে আছে এখানে একটু খেয়াল করো, দেখো এই NH3 অ্যামোনিয়া এর উপর এক জোড়া মুক্ত জুড়ে ইলেকট্রন আছে। সো এই নিজে নেগেটিভ, দ্যাট মিনস এ হবে নিউক্লিওফাইল। ঠিক আছে, এবার বলছে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দেয় কারা? সো অবশ্যই নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া আমরা তখন পড়ে আসছিলাম যে কিটোন সি ডাবল বন্ড ও, এ হচ্ছে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দেয়। নিউক্লিওফাইল সংযোজন ছাড়াও ইলেকট্রোফাইল সংযোজন কারা দিচ্ছিল? ডাবল বন্ড ট্রিপল বন্ড বেনজিন, এরা দিচ্ছিল হচ্ছে ইলেকট্রোফাইল সংযোজন। সেগুলো কিন্তু মুখস্থ করা চাই, এমসিকিউতে হুবহু আসবে। ঠিক আছে, সো হুবহু আসবে, এইটা আমাদের মনে রাখতে হবে। এছাড়া অ্যালডিহাইডও কিন্তু আমাদের নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া দেয়, কারণ অ্যালডিহাইডের ভিতরেও কার্বন ডাবল বন্ড অক্সিজেন এটা আছে, এক সাইডে একটা হাইড্রোজেন থাকে।
সো অপশন এ নাম্বার 1 এবং 2 এটা হবে আমাদের এখানকার কারেক্ট আনসার। এবার বলছে কোনটি সবচেয়ে স্থায়ী, এই প্রশ্ন দেখার সাথে সাথে তোমার মাথা উল্টায় পাল্টায় যাইতে পারে। দেখো এই যৌগটাই, এই যে মিথেন CH2 বা CH3 টাইপের যে মিথেন গুলা থাকে, এইটা একটা প্যাস হচ্ছে, এর উপরে প্লাস চিহ্ন থাকতে পারে, এর উপরে মাইনাস চিহ্ন থাকতে পারে। প্লাস চিহ্ন হইলে সে ক্যাটায়ন আর মাইনাস চিহ্ন হলে সে অ্যানায়ন। সো তোমাকে খেয়াল করতে হবে এখানে প্লাস আছে না মাইনাস আছে। সো এখানে দেখো প্রত্যেকটার উপর মাইনাস আছে, তার মানে এই কিন্তু অ্যানায়ন হিসেবে কাজ করতেছে। তার মানে তুমি কিন্তু এখন আর কার্বো ক্যাটায়ন নিতে পারবা না, তুমি অ্যানায়ন নিবা। সো অ্যানায়নের ক্ষেত্রে আমাদের ট্রিক কি ছিল, অ্যানায়ন AS 1 2 3, মানে অ্যানায়নের স্টেবিলিটি অর্ডার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তার মানে সবচেয়ে বেশি স্টেবলকে 1 ডিগ্রি, বা মিথাইল যেটা, সো মিথাইল যেটা, এটা যদি খেয়াল করো এ নাম্বারটা হচ্ছে মিথাইল, এইটা 1 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। তার মানে মিথাইলটা সবচেয়ে বেশি স্টেবল, সো মিথাইল হবে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছো? জাস্ট তুমি আইডেন্টিফাই করলা, ট্রিক খাটাইলা, কারেক্ট আনসার পেয়ে গেলা। এবার বলছে দেখো বন্ধনের হোমোলাইটিক বিভাজনে তৈরি হয়, হোমোলাইটিকে আমরা ফ্রি রেডিকাল পাই, আগেই দেখে আসছি। বলছে নিচের কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল। সো এখানে আমাদের যে কার্বোক্যাটায়ন আছে, কার্বোক্যাটায়ন মানে প্লাস আয়ন, সো এগুলা কোনটা সবচেয়ে বেশি স্থিতিশীল। সো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ছিল, FCS321। সো ফ্রি রেডিকাল ক্যাটায়ন স্টেবিলিটি অর্ডার 3 to 1। সো ক্যাটায়নের ক্ষেত্রে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল। সো এখানে খুঁজতে হবে 3 ডিগ্রি কেউ আছে কিনা, মানে 3টা আর কোথাও আছে কিনা। সো এই জায়গায় দেখো 3টা আর আছে, CH3 তার মানে অপশন ডি আমাদের কারেক্ট আনসার আসবে। এবার বলছে দেখো কার্যকরী মূলকে একক এবং দ্বিবন্ধন উভয়ই উপস্থিত থাকলে কোন ধরনের বিক্রিয়া ঘটে। সো যদি আমাদের একক এবং দ্বিবন্ধন উভয় উপস্থিত থাকে তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। আমরা কিন্তু ওই যে উপরে উদ্দীপকে ওই জায়গাতে পড়ে আসছি যে কোথাও যদি একটা কার্যকরী মূলকে একক বন্ধন দ্বিবন্ধন দুইটাই থাকে তাহলে সে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এবার বলছে দেখো নিচের কোনটি একটি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, তার মানে সে নিজে পজিটিভ। এখন সে নিজে পজিটিভ অথবা তার ডি অরবিটাল ফাঁকা আছে, এই দুইটা খুঁজতে হবে। সো এইটাই দেখো ইলেকট্রন আছে, সো এটা তো ইলেকট্রোফাইল হবে না। এইটাই দেখো ডি অরবিটাল ফাঁকা আছে, সো অপশন ডি আমাদের কারেক্ট, বি আমাদের কারেক্ট আনসার হবে। এটাই ইলেকট্রন আছে, এটাই ইলেকট্রন আছে, সো ডি অরবিটাল ফাঁকা, অপশন বি তে। এবার বলছে কোনটি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি, তার নিজেকে নেগেটিভ হইতে হবে। সো নিজে নেগেটিভ, দেখো এই পানিতে যেই অক্সিজেন আছে, এই অক্সিজেন ইলেকট্রন থাকায় এই নিজে নেগেটিভ, তার মানে 9 এর এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার বলছে দেখো নিচের কোনটি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে, সো সে নিজে পজিটিভ। বাট এইটা দেখো এখানেও তোমার ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, শুধুমাত্র BF3 তে ডি অরবিটাল ফাঁকা আছে, দ্যাটস ওয়াই এ হচ্ছে আমাদের ইলেকট্রনকে নিতে পারবে, দ্যাটস মিনস এ হচ্ছে ইলেকট্রোফাইল। এবার বলছে দেখো অ্যালকাইল হ্যালাইডে E2 অপসারণ বিক্রিয়াতে আমরা যেই অ্যালকোহলিক সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড রাখি, এটা আসলে কি হিসেবে ভূমিকা রাখে। তো সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড আসলে ক্ষারের মতো আচরণ করে, হ্যাঁ, অ্যালকোহলিক মিডিয়ামে ক্ষারের মতো আচরণ করে, এটা একটু মনে রাখবা। E1 E2 তে দুইটাতে আমাদের অ্যালকোহলিক সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হিসেবে কাজ করে। বলছে কোনটি জুট বিক্রিয়া দেয়। সো কার্বন কার্বন ডাবল বন্ড যেখানে আছে, ডাবল বন্ড হচ্ছে আমাদের জুট বিক্রিয়া দেবে, ডাবল বন্ড, ট্রিপল বন্ড এবং বেনজিন, এই তিনটা আমাদের জুট বিক্রিয়া দেয়। সো এখানে আমাদের অপশন ডি হয় কারেক্ট আনসার। এবার বলছে দেখো একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে কোন ধরনের বিক্রিয়া ঘটে। এখন আমরা জানি একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, আমরা পড়ে আসছি একক বন্ধন হইলেই সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। এবার বলছে দেখো ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়ায় কৌশল কি। দেখো একটা ব্রোমিন ইথিনের সাথে, ইথিন মানে কি, কার্বন কার্বন ডাবল বন্ড, সো এখানে এরকম আছে, এখন এর সাথে তুমি ব্রোমিন যোগ করবা। সো এই জায়গাতে ব্রোমিন যদি ইথিনের সাথে বিক্রিয়া করে তাহলে অবশ্যই এটা সংযোজন বিক্রিয়া হবে, এবং সেটা হবে হচ্ছে ইলেকট্রন আকর্ষী সংযোজন বা জুট বিক্রিয়া। ঠিক আছে, ইলেকট্রন আকর্ষী সংযোজন বা জুট বিক্রিয়া। এবার বলছে দেখো কার্বানায়নের মধ্যে কোনটি সর্বাধিক স্থায়ী। সো এটা কি, কার্বানায়ন মাথায় রাখবে, এগুলো কিন্তু সব নেগেটিভ আয়ন। সো অ্যানায়নের মানে AS1 2 3। সো স্থায়ীর দিক দিয়ে মিথাইল বা 1 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী। সো এখানে দেখো তো মিথাইলটা আছে কিনা, ইয়েস আছে, মিথাইল দেখো ডি নাম্বার অপশনে আছে, সো এটা সবচেয়ে বেশি স্থায়ী। সো এই ট্রিক খাটায় ইজিলি কিন্তু মনে রাখা যায় এবং আইডেন্টিফিকেশনও করা যায়। এবার বলছে দেখো কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। সো কেন্দ্রাকর্ষী সংযোজন মানে কি, সো কেন্দ্রের প্রতি আকর্ষণ বল করবে, অবশ্যই সেখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকতে হবে, তাহলে সে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে। এবং দেখো কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে হচ্ছে অপশন সি তে, অপশন সি তে অ্যালডিহাইডের ভিতর কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, সো এটা হচ্ছে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া। 15 নাম্বার বলছে যে এই যৌগ এবং জলীয় দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইড কোন শ্রেণীর। সো এই জায়গাতে দেখো আমাদের R3AX আছে, তার সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছো, সো এটা আসলে অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া দেয়। কারণ মনে আছে দেখো তো SN13
SN1 সবসময় 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে বেশি বিক্রিয়া দেয়। সো এটা R3 মানে কি 3 ডিগ্রি না, তার মানে SN1 বিক্রিয়া দিবে এইটা। বুঝতে পারছো? সো এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিস ট্রিক খাটিয়ে আইডেন্টিফিকেশন করতে হবে। এটা হচ্ছে মিল্টন ভাইয়ার ট্রিক, বুঝছো? মিল্টন ভাইয়ার স্পেশাল ট্রিক। সো মিল্টন ভাইয়ার ট্রিক যাদের পছন্দ হচ্ছে তারা কমেন্টে লিখবা শিরায় শিরায় রক্ত মিল্টন ভাইয়ের ভক্ত। এমনি বললাম জাস্ট, বুঝছো? মজা করলাম। এবার বলছে দেখো কার্বন আয়নের সঠিক সক্রিয়তার ক্রম কোনটি? কার্বন আয়ন মানে কি? অ্যানায়ন। অ্যানায়নের সক্রিয়তার ক্রম হবে হচ্ছে দেখো S1 2 3। তার মানে কি অ্যানায়নের স্টেবিলিটি অর্ডার 1 2 3, তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার ঠিক উল্টা হবে। রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে? 3 2 1। সো অ্যানায়নের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি 3 ডিগ্রিতে। তাহলে এখানে দেখো তো 3 ডিগ্রি কোথায় আছে? 3 ডিগ্রি ভালো করে খেয়াল করো, এটা 3, এটা 2, এটা 1, তারপরে মিথাইল। তার মানে অপশন ডি আমাদের এখানে কারেক্ট আনসার। সো 3 2 1 সক্রিয়তার ক্রম এটা আসবে। এবার বলছে দেখো নিচের কোনটি কেন্দ্রাকর্ষী, মানে কেন্দ্রের প্রতি আকর্ষণ আছে, মানে সে নিজে নেগেটিভ। নিজে নেগেটিভ খুঁজে বের করে দেখো তো, এই যে অ্যামোনিয়াতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, সো এ নিজে নেগেটিভ। তার মানে অপশন বি হয় আমাদের এখানে কারেক্ট আনসার। এবার বলছে দেখো নিম্নের যৌগগুলার কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ মানে কি? সে নিজে নেগেটিভ। নিজে নেগেটিভ হলেই তো নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। সো নিজে নেগেটিভ মানে হচ্ছে দেখো এই জায়গায় পানিতে নিজে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, দ্যাটস ওয়াই সে নেগেটিভ। বুঝতে পারছো? সো নেগেটিভ এই জন্য হচ্ছে। এবার দেখো এটা হচ্ছে একটা অ্যালকোহল আছে, অ্যালকোহলের সংকেত কি? CH3 CH2OH অ্যালকোহল। এই অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে আমরা যদি হিট দিয়ে নিরুদন করি তাহলে এখান থেকে আমাদের পানি অপসারণ হয়, এখান থেকে OH আর এখান থেকে H। পানি অপসারণ হলে CH2 ডাবল বন্ড CH2 তৈরি হয়। সো এই যে CH2 ডাবল বন্ড CH2 তৈরি হলো, এই জায়গায় দেখো এখানে একটা অ্যালকিন প্রস্তুত হলো। এই যে অ্যালকিন প্রস্তুত হলো, এই অ্যালকিন প্রস্তুত আসলে কোন ধরনের বিক্রিয়া? এটা অপসারণ বিক্রিয়া করলো না? অপসারণ বিক্রিয়া। তার মানে আমরা যদি অ্যালকোহলকে তোমার সালফিউরিক অ্যাসিড দিয়ে নিরুদন করি বা অপসারণ করি, মানে পানি আলাদা করি, তাহলে সেটা কিন্তু অপসারণ বিক্রিয়া দিতেছে। এবার আসো এখান থেকে আমাদের রিটেন আসবে। সো রিটেনে কি কোশ্চেন আসে দেখো, রাজশাহী ইউনিভার্সিটি 19-20-তে আমাদের এই যে তোমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের দুই ধরনের সংযোজন দিছে, একটা হচ্ছে অ্যালকোহলিক মিডিয়ামে সংযোজন আর একটা হচ্ছে অ্যাকোয়াস মিডিয়ামে সংযোজন। সো অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি অ্যালকোহলিক মিডিয়ামে বিক্রিয়া করাও তাহলে এটা কিন্তু অপসারণ বিক্রিয়া দেয়। এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলিক মিডিয়ামে বিক্রিয়া করাই তাহলে অপসারণ বিক্রিয়া দেয়। অপসারণ বিক্রিয়া কিভাবে হবে? এখান থেকে ক্লোরিন আর এখান থেকে তোমার হাইড্রোজেন অপসারণ হবে। সো ক্লোরিন এবং হাইড্রোজেন অপসারণ হয়ে HCl চলে যাবে, এখানে ডাবল বন্ড সৃষ্টি হয়ে যাবে। দেখো এটা কোন মিডিয়ামে? অ্যালকোহলিক মিডিয়ামে। বাট এটাই তুমি যদি অ্যাকোয়াস মিডিয়ামে করো, অ্যাকোয়াস মিডিয়ামে করলে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। তাহলে একটা হচ্ছে অপসারণ আর তোমার হচ্ছে অ্যাকোয়াস মিডিয়ামে করলে এটা দিচ্ছে কি? প্রতিস্থাপন। সো এটা দিচ্ছে হচ্ছে আমার প্রতিস্থাপন। সো প্রতিস্থাপন বিক্রিয়া যদি দেয় তাহলে প্রতিস্থাপন কি ঘটবে? এই জায়গায় দেখো এই কে এবং এখান থেকে Cl প্রতিস্থাপন হবে, কে এবং Cl চলে যাবে আর OH এখানে এসে বসে যাবে। সো OH এখানে এসে বসলে CH3 CH2 CH2 OH বসে গেল। সো OH বসে গেলে এইটা দিল হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া এবং এখান থেকে KCl অপসারিত হয়ে গেল। বুঝতে পারছো? সো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আসো আমাদের এখানে দুইটা ইফেক্ট আছে, একটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট আর একটা হচ্ছে মেসোমারিক ইফেক্ট। সো ইন্ডাকটিভ ইফেক্ট এবং মেসোমারিক ইফেক্ট সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা চাই। সো সবসময় মনে রাখবা ইন্ডাকটিভ ইফেক্ট সবসময় দিবে হচ্ছে CX এবং আর হচ্ছে CR, এই দুইটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট দিবে। এখন বলবা ভাই ইন্ডাকটিভ ইফেক্ট কিভাবে দেয়? দেখো এই জায়গাতে এই যে CX এর ভিতরে কার্বন এবং হ্যালোজেন আছে না, হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় ইলেকট্রনকে সে নিজের দিকে টেনে নিয়ে ডেল মাইনাস আর এ ডেল প্লাস আয়ন তৈরি করে। এখন এই যে এই জায়গাতে একটা ডেল মাইনাস ডেল প্লাস আয়ন তৈরি হয়ে গেল। সো এই জায়গাতে এই ক্লোরিন মাইনাস হয়ে যাওয়ার কারণে এইটা হচ্ছে তোমার মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট দেয়। আর এই জায়গাতে সি যে আর, এই জায়গাতে প্রবলেম যেটা হয়, এই যে আর যৌগটা আছে না, আর যৌগ তার নিজের ইলেকট্রনকে কার্বনের দিকে ঠেলে দেয়। সো নিজের ইলেকট্রনকে কার্বনের দিকে ঠেলে দিলে এ হয় মাইনাস, এ হয় প্লাস। সো আর যেহেতু প্লাস, এটা হচ্ছে প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট দেয়। তার মানে আমাদের এই জায়গাতে দুই ধরনের ইন্ডাকটিভ ইফেক্ট আছে, একটা হচ্ছে সিএক্স ইন্ডাকটিভ ইফেক্ট, একটা হচ্ছে সিআর ইন্ডাকটিভ ইফেক্ট। সিএক্স হচ্ছে তোমার মাইনাস ইন্ডাকটিভ ফল বা মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট, আর সিআর হচ্ছে প্লাস ইন্ডাকটিভ ইফেক্ট। সো আমি এটা তোমাকে সংক্ষেপে বুঝাইলাম, এখানে অনেক কথাবার্তা লেখা আছে, এটা তুমি একটু রিডিং পড়তে পারো। ঠিক আছে? এবার মেসোমারিক ইফেক্টের জায়গায় জাস্ট চেঞ্জ হয়ে যাবে
কার্বন, ডাবল বন্ড, অক্সিজেন এই টাইপের যৌগ যদি থাকে, সো ডাবল বন্ড থাকবে এবং একটা হইতে হবে তড়িৎ ঋণাত্মক, তখন আমরা মেসোমারিক ইফেক্ট পাবো। সো ডাবল বন্ড হবে বা ট্রিপল বন্ড হবে, একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক, এটাতেও কিন্তু আমরা মেসোমারিক ইফেক্ট পাবো। সো এই ধরনের যৌগে দেখো এ হবে ডেল মাইনাস, এ হবে কি ডেল প্লাস। সো এই জায়গা থেকে এই যে ডেল মাইনাস পাইলাম, এই ডেল মাইনাস থেকে এ পাচ্ছি হচ্ছে নেগেটিভ মেসোমারিক ইফেক্ট, আরেকটা থেকে আমরা পাবো হচ্ছে পজিটিভ মেসোমারিক ইফেক্ট। সো এই যে ফিনোমেনাটা, এই ফিনোমেনাটা এখান থেকে একটু রিডিং পড়ে নিবা, পড়লেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে? সো আমাদের এই জায়গা থেকে তেমন একটা এমসিকিউ আসে না, জাস্ট রিটেন আসে, রিটেনটা লিখতে পারলেই হচ্ছে। আচ্ছা, আর মিল্টন ভাইয়ার একটা লাইন সবসময় মনে রাখবা, যে শুধুমাত্র কঠোর পরিশ্রম নয়, নিয়মিত কঠোর পরিশ্রমই তোমাকে সফল করে তুলবে। অর্থাৎ তুমি একদিন পড়াশোনা করলা, বাকি 3 দিন 5 দিন পড়াশোনা করলা না, এভাবে পড়লে কখনোই তুমি সফল হতে পারবা না। সফল হওয়ার জন্য তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। সো বি কন্টিনিউয়াস, বি কনসিস্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পর্ব 3-এ আবার দেখা হচ্ছে। আর চ্যানেলটি অবশ্যই সবার ভিতরে শেয়ার করবা।